is it you wish to ask the gods? Will I ever bear another child, O wise one? I cannot see another child no matter how far I look. তুষারাবৃত পাহাড়ের উপরে র্যাগনার এবং তার ছেলে বিয়র্ন সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। এই পর্যন্ত আসতে তাদের জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। অসংখ্য কষ্টের মুখোমুখি হওয়ার পর র্যাগনার অবশেষে একজন সাধারণ কৃষক থেকে ভাইকিংসদের রাজা হয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু পশ্চিমে গতবারের ব্যর্থতার পর বিয়র্ন প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে অধৈর্য হয়ে উঠেছিল। এদিন সেসব কথাই সে তার বাবার কাছে বলছিল। তার এই মানসিকতা দেখে র্যাগনার এবার একটু মৃদু হাসেন। এরপর তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেন সে যে এত যুদ্ধের জন্য উতলা হয়ে উঠেছে, এর উদ্দেশ্যটা কি। একই সাথে র্যাগনার এমন কিছু কথা তাকে বলতে শুরু করেন যেগুলো তার ছেলের মনে সারা জীবনের জন্য গেঁথে গিয়েছিল। র্যাগনার বলেছিল সে কখনো কোনো ক্ষমতা অর্জনের কথা ভাবেইনি, এমনকি রাজা হওয়ার চিন্তা তার মাথায় কখনো আসেওনি। সে যেটা চেয়েছিল সেটা হলো ভাইকিংসদের প্রাচুর্যে ভরা একটা সুখী জীবন দেখতে। তাদের এই অনুর্বর ভূমিতে আবাদি জমি পাওয়াটা ছিল অনেকটা দুষ্প্রাপ্য একটা বিষয়, এবং এখানকার শীতকাল ছিল অতি দীর্ঘ। মানুষের পক্ষে স্বাভাবিকভাবে যে কোনো কাজ করাটাই ছিল অনেক দুঃসাধ্য। তাই র্যাগনার চাইছিলেন ইংল্যান্ডের বিশাল উর্বর ভূমিতে ভাইকিংসদের স্থানান্তরিত করার। কিন্তু প্রশ্ন হলো র্যাগনারের এই স্বপ্ন কি বাস্তবে রূপ নিয়েছিল? সেই উত্তরটাই আমরা এই পুরো সিজন 3 জুড়ে খোঁজার চেষ্টা করব। ফ্রেন্ডস, স্বাগত সবাইকে ভাইকিংস সিজন 3-র প্রথম পার্টের এক্সপ্লেইনে। আমরা সিজন 2 এর শেষ এপিসোডের শেষের দিকে দেখেছিলাম ওয়েসেক্সের রাজা একবার তাদের 5000 একর জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তার বিপরীতে র্যাগনার ইংলিশ ভূখণ্ডে তার 100 যোদ্ধাকে রেখে এসেছিল। মূলত সেই কারণেই ভাইকিংসরা রক্তপাত বন্ধ করে ফিরে এসেছিল কাট্টেকাট প্রণালীতে তাদের নিজ ভূখণ্ডে। তো এরপর দেখতে দেখতে দীর্ঘ শীত পার হয়ে গ্রীষ্মকাল চলে আসে। যে ভাইকিংসরা পশ্চিমে অভিবাসনের ইচ্ছা পোষণ করেছিল তারা সবাই ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। এর মধ্যে লেগার্থাও তার অঞ্চলে ফিরে গিয়েছিলেন। যেহেতু লেগার্থা পশ্চিমে আবাস গড়ার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছিল, তাই এই ভূখণ্ডে ছেড়ে চলে যাওয়ার আগে সে তার জমি জমা স্থাবর অস্থাবর সব সম্পত্তি তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত তাকেই সে তার জমিগুলো পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল। লেগার্থার এই প্রেমিকের নাম ছিল কাল্ফ। আর্ল সিগভার্ট মারা যাওয়ার পর লেগার্থা যখন বিধবা হয়ে যায় তখন কাল্ফই তার শারীরিক চাহিদা মেটাতো। কিন্তু লেগার্থা কখনো কল্পনাও করতে পারেনি এক সময়ের এই ভুলের কারণে তাকে তার অঞ্চলটাই এখন হারাতে হবে। তো অন্যদিকে বিয়র্নের বান্ধবী পেরুনও তার সাথে ইংল্যান্ডে যেতে চেয়েছিল। পেরুন দেখতে চেয়েছিল বাকি বিশ্বটা ঠিক কেমন, কিন্তু এ সময় পেরুন ছিল গর্ভবতী। ইংল্যান্ডে তাদের যে যাত্রাটা হতে চলেছিল সেটা কোনো সাধারণ কৃষিকাজের জন্য ছিল না, সেখানে তাদের যুদ্ধের জন্য যেতে হচ্ছিল। যদি একবার তার ওয়াদা মতো জমি তাদের না দিতে, তবে তাদের যুদ্ধ করতে হবে একবারের সাথে। তাই এই বিষয়টা বিবেচনা করে বিয়র্ন তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও অনিচ্ছা সত্ত্বেও পেরুনের জেদের কাছে রাজি হওয়া ছাড়া বিয়র্নের আর অন্য কোনো উপায় ছিল না। এরপর তুমুল উৎসাহ এবং যোদ্ধাদের উচ্ছলতার মধ্য দিয়ে কয়েক ডজন জাহাজ একদিন ইংল্যান্ডের দিকে রওনা হয়। বেশ কয়েকদিন পরে সমুদ্র পাড়ি দিয়ে সবাই একসময় নিরাপদেই ইংল্যান্ডের ওয়েসেক্স রাজ্যে এসে পৌঁছায়। জাহাজ থেকে নামার পর র্যাগনার তার দল নিয়ে সরাসরি চলে আসে একবার্টের প্রাসাদে। এ সময় অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে সে। এতদিন যারা ভাইকিংসদের আগমনে ভয়ে ভয়ে থাকতো, ঠিক তারাই মানে রাজা একবার্ট এবং কোয়েনথ্রিথ শহরের গেটের সামনে তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ইংরেজদের সাথে দেখা হওয়ার পর র্যাগনার আরেকটা সাংঘাতিক সমস্যা আবিষ্কার করেন। গতবার এখান থেকে চলে যাওয়ার সময় সে তার 100 ভাইকিং যোদ্ধাকে রেখে গিয়েছিল, কিন্তু তাদের কাউকেই এখানে সে দেখতে পাচ্ছিল না, সবাই চলে গিয়েছে। বিষয়টা খেয়াল করে একটু চিন্তিত মনেই ভোজসভায় যোগ দেয় র্যাগনার ল্যাডব্রক। সেখানে একবার্টকে সে জিজ্ঞাসা করে তার ভাইকিং যোদ্ধারা কোথায় গিয়েছে, কিন্তু তার এই কথার জবাব না দিয়ে সবাই বেশ রেগে যায় তার প্রতি। একসময় একবার্ট একটু রেগেই র্যাগনারকে বলে, আমি তোমার জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখানকার কিছু অভিজাতদের পক্ষ থেকে সেটার বিরোধিতা করা হয়েছিল, কিন্তু তারপরেও আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। তবে সেটা তখনই সম্ভব হবে যখন তুমি কোয়েনথ্রিথকে মার্সিয়া রাজ্যের সিংহাসন পুনরুদ্ধার করে দিতে পারবে। এটা করলে আমি অন্তত এই অভিজাতদের বোঝাতে পারবো তোমার অধিকারের বিষয়টা। এখানে একটা বিষয় লক্ষণীয় ছিল, সেটা হলো রাজা একবার্ট কোয়েনথ্রিথকে কেন সাহায্য করতে চাইছিলেন। আসলে এটা করার মূল কারণ ছিল
একবার চাইছিলেন মার্সিয়া তার সামন্ত রাজ্য হোক, মানে অঙ্গরাজ্য হোক, এবং প্রতি বছর মার্সিয়া তাকে বিপুল পরিমাণে কর প্রদান করুক। এটা বলাই বাহুল্য, এগবার্টের পরিকল্পনা সত্যি খুবই বিচক্ষণতায় পরিপূর্ণ ছিল। তাছাড়া নিজের কোনো সৈন্য না হারিয়ে যদি ভাইকিংসদের দিয়ে মার্সিয়া দখল করা যায়, সেই সুযোগ তো কেউ ছাড়ে না, তাই না? মোটামুটি এই সুবিধাটাই গ্রহণ করতে চেয়েছিলেন রাজা এগবার্ট। আর দীর্ঘমেয়াদী একটা সুবিধা এবং পশ্চিমের আকণ্ঠ সহযোগিতা অর্জনের জন্য র্যাগনারের কোয়েন্থ্রিতের সিংহাসন পুনরুদ্ধার করতে সাহায্য করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তার হাতে। এ সময় র্যাগনার এবং এগবার্টের বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত অ্যাথেলস্তান লেগার্থার পাশেই দাঁড়িয়েছিল। সেদিন সিদ্ধান্ত হয় অন্য যোদ্ধরা র্যাগনারকে অনুসরণ করে মার্সিয়ার যুদ্ধ করতে যাবে। তবে ভাইকিংসরা মার্সিয়া জয় করার পর যদি সেটা তাদের নিজেদের জন্য রেখে দেয়, সেই আশঙ্কায় এগবার্ট অ্যাথেলউলফকে তাদের সাথে যাওয়ার জন্য একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন। পুরো প্রস্তুতি শেষ করার পর এই দলটি আনুষ্ঠানিকভাবে দুটি পথে বিভক্ত হয়ে রওনা হয়। পথে র্যাগনার কোয়েন্থ্রিতের সাথে মার্সিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে শুরু করে। একসময় সে তার চাচার সাথে তাকে পরিচয় করিয়ে দিতেও বলে। আসলে কোয়েন্থ্রিতের চাচার দখলেই ছিল এই মার্সিয়া রাজ্যটা। তো র্যাগনারের কথা শোনার পরে কোয়েন্থ্রিতের ক্ষুধার্ত চোখ অনেকটা আগ্রাসী হয়ে ওঠে। এর কিছু সময় পর র্যাগনারের নৌবহরটি মার্সিয়া রাজ্যের সীমানায় এসে পৌঁছায়, কিন্তু হঠাৎই লক্ষ্য করা যায় কোথা থেকে যেন একটা তীর এসে এক ভাইকিং যোদ্ধাকে বিদ্ধ করে। তারপর অসংখ্য তীর ছুটে আসতে থাকে তাদের দিকে। এসব দেখে র্যাগনার বুঝতে পারে তাদের মতো অনাহত অতিথির আশা করেনি মার্সিয়া, তাই তাদের এভাবে স্বাগত জানানো হচ্ছে। অসংখ্য তীর তাদের দিকে ছুটে আসা সত্ত্বেও র্যাগনার শান্তভাবে শত্রুর পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারে স্থলভাগে অবস্থান করা সৈন্যদের সংখ্যা তাদের চেয়ে কয়েক গুণ বেশি। এই পরিস্থিতিতে যদি তারা মুখোমুখি লড়াইয়ে নামে তাহলে তাদের জেতার কোনো সম্ভাবনাই নেই। রোলও এটা বুঝতে পেরেছিল, তাই সে সময় থাকতেই সকলকে পিছু হটার পরামর্শ দেয়। কিন্তু র্যাগনার ছিল অনেকটা উচ্চাভিলাষী, সেটা আমরা আগেই দেখেছি, এবং তার আত্মবিশ্বাস ছিল সবসময় সবার থেকে উপরে। আর এ কারণেই হয়তো র্যাগনার ল্যাডব্রক ভাইকিংসদের একজন অন্যতম বিজেতা হয়ে উঠতে পেরেছিলেন। যা হোক, এ সময় শত্রুর কৌশলে সে একটা বিরাট ত্রুটি দেখতে পায়, আর সে কারণেই সে তার নৌবহরকে কোয়েন্থ্রিতের চাচার বাহিনীর দিকেই ধাবিত করে। কোয়েন্থ্রিতের চাচার নাম ছিল বৃহটউলফ। এই বৃহটউলফের দিকে সমস্ত জাহাজ এগিয়ে যেতে দেখে তার ছেলে মানে কোয়েন্থ্রিতের চাচাতো ভাই বার্গেট আতঙ্কিত হয়ে ওঠে। সে একেবারেই আশা করেনি শত্রু নিয়ম ভঙ্গ করে একদিক থেকে আক্রমণ করবে। ফলে বার্গেট তার সেনাদের ভাইকিংসদের দিকে তীর ছুটে নির্দেশ দেন, কিন্তু তীরগুলি তাদের জাহাজ অবধি আর পৌঁছায় না। এই সময়ের মধ্যে ভাইকিং যোদ্ধারা জাহাজ থেকে নেমে পড়তে শুরু করে। তারা কালক্ষেপণ না করে শত্রুকে পাগলের মতো হত্যা লীলায় মেতে ওঠে। বৃহটউলফের সেনাদের এই পরিণতি দেখার পরেও বার্গেট অসহায়ভাবে সেটা দেখা ছাড়া তার আর অন্য কোনো উপায় ছিল না। এর কিছুক্ষণের মধ্যেই র্যাগনার বৃহটউলফের পক্ষের সব সৈন্যকে একেবারে কচুকাটা করে দিয়েছিল। এদিকে নিজের সেনাদের এই পরিণতি দেখে পালানোর সময় ফ্লোকি বৃহটউলফের শিরচ্ছেদ করার জন্য উদ্যত হয়। এ ধরনের পরাজয় দেখে বার্গেট তার সৈন্যদের নেতৃত্ব দেওয়া বাদ দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার নিজের চাচার মৃত্যু এভাবে হতে দেখে এদিকে কোয়েন্থ্রিত তার ভেতরের আনন্দকে আর ধরে রাখতে পারছিল না। কিন্তু তারপরেও একটা ব্যাপার তাকে অসন্তুষ্ট মনে হচ্ছিল। সে চাইছিল নিজের হাতে বৃহটউলফের মাথা কেটে ফেলতে। কোয়েন্থ্রিতের এই আচরণ দেখে এবার র্যাগনারও বেশ হতবাক হয়ে যায়। সে ভাবে কেন কোয়েন্থ্রিত তার নিজের চাচাকে এত ঘৃণা করত। এটা যখন সে তার কাছে জানতে চায় তখন কোয়েন্থ্রিত রেগে ভুরু কুঁচকে ওঠে। সেদিন প্রথমবারের মতো কোয়েন্থ্রিত তার জীবনের একটা মর্মান্তিক অভিজ্ঞতার কথা র্যাগনারকে জানিয়েছিল। মাত্র 6 বছর বয়সে কোয়েন্থ্রিত তার এই চাচার লালসার শিকার হয়েছিল। কোয়েন্থ্রিতের কথায় হতবাক হয়ে যায় র্যাগনার, তাই সে ফ্লোকিকে বৃহটউলফের মাথা কেটে ফেলতে বলে। আর বলাই বাহুল্য, ফ্লোকির যেটা করার সেটাই করেছিল। কোয়েন্থ্রিত তারপর বৃহটউলফের কাটা মাথাটা নিয়ে সেটাতে একাধিকবার ধারালো ছুরি দিয়ে একের পর এক কোপাতে শুরু করে। মানুষের প্রতি প্রচণ্ড ঘৃণার বহিঃপ্রকাশ হয়তো এভাবেই ঘটানো হয়। যাক, প্রতিশোধ নেওয়ার পর র্যাগনারের পরবর্তী লক্ষ্য ছিল নদীর ওপারে বার্গেটের সেনাবাহিনীকে ধ্বংস করা। এর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসা যুদ্ধজাহাজগুলো দেখে বার্গেট সাথে সাথে তার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু যখন তারা ভাইকিং জাহাজগুলোর স্পষ্ট অবয়ব দেখতে পায় তখন ভয়ে তার রক্ত হিম হয়ে যায়। বার্গেট এবং তার সেনারা দেখতে পায় ভাইকিংসদের প্রতিটি জাহাজের সাথে মার্সিয়ান সৈন্যদের কাটা মাথাগুলো ঝুলছে। এই দৃশ্য তাদের মানসিক শক্তিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়।
বার্গেটের বেশিরভাগ সৈন্য ঘুরে দাঁড়িয়ে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। আর এদিকে ডাঙায় নামার পর কোয়েন্ট্রিড বার্গেটের নাম ধরে ডাকতে শুরু করে। সে আশা করেছিল তার ভাই হয়তো পালিয়ে যাবে না। এ সময় সে তাকে কোনো ক্ষতি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বার্গেটের ডেপুটি জেনারেল রাজকুমারীর কথা বিশ্বাস না করার পরামর্শ দেয় তাকে এবং জীবন বাঁচানোর জন্য তাকে সরে পড়ার জন্য আহ্বান করে। এ সময় র্যাগনার তার একজন সৈন্যকেও না হারিয়ে শত্রুকে ভয় দেখানোর জন্য মনস্তাত্ত্বিক একটা কৌশল ব্যবহার করেছিল, কিন্তু ভাইকিংস ঐতিহ্য ছিল নৃশংসতার শেকলে করা। এরপর র্যাগনার রাজ্যটির আরও ভেতরে প্রবেশ করার জন্য একটা পাহাড়ের চূড়ায় জড়ো হতে শুরু করে। আসলে শক্তি বৃদ্ধির জন্য র্যাগনার তার পুরো সেনাবাহিনীকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পরের দিন তারা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাবে বলে পর্বতের চূড়ার দিকে রওনা হয়েছিল। তো এদিকে যখন র্যাগনার ল্যাডব্রক মারামারিতে দিনাতিপাত করছিল, তখন আমাদের লেগার্থা কি করছিল সেটা একটু দেখে নেওয়া যাক, এবং আমি জানি এটা আপনাদের সবারই জানতে ইচ্ছা করছে। তো আমরা দেখতে পাই লেগার্থার চকচকে চেহারা এবং তার অনন্য মানসিকতা এগবার্টের দৃষ্টি আকর্ষণ করে। তাই একদিন এগবার্ট লেগার্থাকে নিয়ে এক জায়গিরের কাছে গিয়ে পৌঁছান। এটা ছিল একটা বিশাল ভূখণ্ড। এত বিশাল এবং উর্বর জমি দেখে লেগার্থার হৃদয় আনন্দে ভরে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এখানেই তারা সবাই বসতি স্থাপন করবে। কিন্তু সেই দিনগুলোতে একে অপরের কাছাকাছি থাকার কারণে এগবার্ট লেগার্থার প্রতি ক্রমেই আকৃষ্ট হতে শুরু করেছিল। এ সময় এগবার্ট শুধু লেগার্থা এবং তার ভাইকিং সঙ্গীদের নানা ধরনের উৎপাদন সরঞ্জাম দিয়ে সাহায্য করেননি, বরং বিশেষভাবে তিনি একটা ব্যবস্থাও করে দিয়েছিলেন। কৃষিকাজের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটা দল পাঠিয়েছিলেন এগবার্ট অনেকটা লেগার্থার মোহে পড়েই সেখানে বেশ কয়েকদিন অবস্থানও করেছিলেন। কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে একটা দেশ একদিনের জন্য শাসক ছাড়া চলতে পারে না। তাই তিনি লেগার্থাকে তার সাথে রাজধানীতে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আর অদ্ভুত বিষয় হলো, রাজা এগবার্টের এই প্রস্তাবে লেগার্থাও রাজি হয়ে যায়। রাজধানীতে ফিরে আসার পর তাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হতে শুরু করে। এগবার্ট লেগার্থার প্রতি এক উন্মত্ত উন্মাদনা নিজের মধ্যে অনুভব করতে শুরু করছিলেন। একদিন সে তাকে মূল্যবান রত্নপাথরের একটা নেকলেসও উপহার দেন। রাজধানীতে কিছুদিন অবস্থানের পর লেগার্থা তার জন্য বরাদ্দকৃত ভূমিতে ফিরে যেতে চায়। কৃষিকাজ কেমন চলছে সেটা দেখার জন্য সে সেই স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং সাথে সে অ্যাথেলস্তানকেও নিয়ে এসেছিল। অন্যদিকে একই সময় মার্সিয়াতে র্যাগনার সেই পাহাড়টি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলেন, যেখানে বার্গেট লুকিয়ে থাকতে পারে বলে সে ধারণা করেছিল। কিন্তু শত্রুরা উঁচু জায়গায় থাকায় বেশি সুবিধা পাচ্ছিল তারা, ফলে ভাইকিংসদের আক্রমণ করতে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে টারিস্টাইনের আত্মত্যাগের কারণে শত্রুদের অবস্থান সম্পর্কে শেষ পর্যন্ত জানতে পারে র্যাগনার। আর এভাবেই টারিস্টাইন, যে অনেকদিন র্যাগনারের সঙ্গ দিয়েছেন, তিনি বীরত্বের সাথে মৃত্যুবরণ করেন এবং শেষ পর্যন্ত তার আত্মা ভালহাল্লায় পাড়ি জমায়। এরপর র্যাগনার শত্রুর বিভ্রান্তির সুযোগ নিয়ে সবাইকে প্রস্তুত হতে বলে। এর কিছুক্ষণের মধ্যেই তারা বিদ্যুৎ গতিতে বার্গেট এবং তার সৈন্যদের মুখোমুখি হয়, আর একই সাথে শুরু হয় দুই বাহিনীর মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ। ভাইকিংসরা এমনিতেই ছিল যুদ্ধে পাগল জাতি। তারা বাড়তি সুবিধার ধার না ধরে পাগলের মতো অসহায় শত্রুকে হত্যা করতে শুরু করেছিল। কিন্তু যেহেতু এটা বিয়র্নের প্রিয়তমা পেরুনের প্রথম যুদ্ধ ছিল এবং সে খুব বেপরোয়াভাবে যুদ্ধ করছিল, তাই একসময় সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় এক ব্রিটিশ সেনা পেরুনকে হত্যা করতে যাবে যখন, ঠিক তখনই অনেকটা সৌভাগ্যবশত বিয়র্ন এসে তাকে রক্ষা করে। এরপর সে খেয়াল করে পেরুন অজ্ঞান হয়ে গিয়েছে। তাই বিয়র্ন সাহায্য চাইতে যখন যুদ্ধক্ষেত্রের দিকে তাকায়, তখন সে দেখতে পায় তার বাবা র্যাগনার আহত হয়েছে এবং পেটের ক্ষত আঁকড়ে ধরে এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে নিজেকে সামনে নিয়ে একে একে সবাইকে পরাজিত করে র্যাগনার এবং তারপর সে পাহাড় চূড়ায় এসে দাঁড়ায়। কিন্তু নিচে তাকিয়ে সে দেখতে পায় বিশাল একটা সেনাবাহিনীকে, আর যেটার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং বার্গেট। এদেরকে দেখে র্যাগনার বুঝতে পারে মার্সিয়ার প্রধান বাহিনী এখনও অক্ষত আছে। এ সময় নিচে দাঁড়িয়ে র্যাগনারকে একা দেখে বার্গেট ভেবেই নিয়েছিল বিজয় তার হাতের মুঠোয়, তাই সে তার সেনাদের আক্রমণ করার নির্দেশ দেন। কিন্তু বার্গেট যেটা জানতো না সেটা হলো র্যাগনার অনেক আগেই এগবার্টের পুত্র অ্যাথেলুলফকে পাহাড়ের চূড়ায় আতর্কিত হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে রেখেছিলেন। আর এ সময় দেখা যায় অ্যাথেলুলফ তার তীরন্দাজ বাহিনী নিয়ে উপর থেকে চারপাশ থেকে বার্গেটকে ঘিরে ফেলেছে। তার সৈন্যরা দ্বিধা ছাড়াই একের পর এক তীর ছুটতে শুরু করেছে বার্গেটের সেনাদের উপরে। যদিও সেনারা তাদের ঢাল দিয়ে তীরের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকেই এক এক করে পড়ে যেতে শুরু করে।
নিজের সেনাদের দুরবস্থা দেখে বার্গেট অবশেষে বুঝতে পারে এই অবস্থায় তার কিছুই করার নেই, কারণ ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। আসলে সে তার নিজেই নিজের ফাঁদে আটকে গিয়েছিল। চারদিক থেকে নির্বিচারে তীর বর্ষণের মুখোমুখি হয়ে বার্গেটের সেনাবাহিনী ইতিমধ্যেই একটা কচ্ছপের আকার ধারণ করেছিল। আর শেষ পর্যন্ত অনেক হতাহতের পর বার্গেট আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। যদিও এই যুদ্ধ র্যাগনারের জন্য ছিল বিশাল একটা বিজয়, কিন্তু একই সাথে সে লক্ষ্য করেছিল এই পশ্চিমের মাটি তার ভাইকিংস ভাইদের মৃতদেহে ঢেকে গিয়েছে। প্রকৃত একসময় র্যাগনারকে প্রশ্ন করেই বসে, তুমি কি আমাকে বলতে পারবে র্যাগনার, আমাদের এবারের লড়াইয়ের প্রকৃত অর্থটা ঠিক কি? আমরা এত ভাইকে উৎসর্গ করেছি এই ভূমিতে, কিন্তু এর বিনিময়ে আমরা কি পেয়েছি? ফ্লোকির কথায় র্যাগনার আসলেই এবার কোনো সদুত্তর দিতে পারে না। অন্যদিকে গুরুতর আহত পরুণকে দেখে বিয়র্ন নিজেকে খুব অপরাধী ভাবতে শুরু করেছিল। তার বারবার মনে হচ্ছিল পরুণকে এত নিষ্ঠুর যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে দেয়া তার উচিত হয়নি। কিন্তু তখন র্যাগনার তার দিকে এগিয়ে আসে এবং বিয়র্নকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে জানতে পারে পরুণ ইতিমধ্যে গর্ভবতী, তখন র্যাগনার একেবারে হতাশ হয়ে পড়ে। এই যুদ্ধে সবচেয়ে বড় সুবিধা হয়েছিল শুধুমাত্র কোয়েন্ট্রিথের। তার ভাইয়ের জীবন বাঁচাতে সে র্যাগনারের কাছে ক্ষমা চাইতে বার্গেটকে নিয়ে একসময় তার কাছে এসে হাজির হয়। বার্গেটের আচরণ দেখে এটা বোঝাই যাচ্ছিল এই লোকটা খুবই ভীত এবং কাপুরুষ টাইপের মানুষ। সে তখন বারবার র্যাগনারকে বলতে শুরু করেছিল তার চাচা তাকে উৎসাহিত করেছিল যুদ্ধ করতে, তার কোনো দোষ নেই। এ সময় র্যাগনার ছিলেন রেগে, তাই তার কথা সে মোটেও শুনতে চায়নি। ফলে মাথার উপরে আঘাত করে তিনি সরাসরি বার্গেটকে ধাক্কা দিয়ে ফেলে দেন। অন্যদিকে আর একটা বিচিত্র ঘটনা ঘটেছিল ওয়েসেক্সে। পুত্রবধূ এবং বাবা একই বাথ হাউসে গোসলে ব্যস্ত ছিল, মানে অ্যাথেলউলফের স্ত্রী এবং তার বাবা একবাটের কথা বলছি। অদ্ভুত ব্যাপার হলো তাদের মধ্যে কোনো অস্বস্তির দেখা পাওয়া যাচ্ছিল না, বরং একবার্ট লেগার্থা এবং অ্যাথেলস্তানকেও ডেকে নিয়ে আসেন তিনি তার স্নান ঘরে। তারা চারজন বাথ হাউজে অনেকটা খোলাখুলিভাবেই একে অপরের সাথে গল্পে মেতে উঠেছিলেন সেদিন। এটা বলাই বাহুল্য, তাদের এই অদ্ভুত ফাস্ট মানসিকতা তখন সত্যি আশ্চর্যজনক লেগেছিল। তবে যখন লেগার্থা এবং একবার্ট কথা বলছিলেন তখন তারা নিজেদেরকে একটুও সংযত রাখতে পারেননি। এতে করে পাশে থাকা জুডিথ কিছুটা বিব্রত হয়ে পড়ে, তাই অনেকটা তাড়াহুড়ো করে সে সেখান থেকে চলে যাওয়ার একটা অজুহাত খুঁজে পায়। এ সময় অ্যাথেলস্তান ও কৌশলে তার পিছু নেয়। বাইরে বেরিয়ে অ্যাথেলস্তান দেখতে পায় বাথ হাউজের বাইরের একটা বেঞ্চিতে বসে আছে জুডিথ। অ্যাথেলস্তান জুডিথকে দেখে তার দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে হঠাৎ এভাবে স্নান উপভোগ করা বাদ দিয়ে চলে আসলো। তার কথার উত্তরে জুডিথ এবার একটু লজ্জা পায়, কিন্তু তারপরেও সে অ্যাথেলস্তানকে তার চলে আসার প্রকৃত কারণটা জানায়। এরপর সে বলে একটা চমকে যাওয়ার কথা। জুডিথ অ্যাথেলস্তানকে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু তার কথা শুনে অ্যাথেলস্তান জুডিথের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেন। সে তাকে এটার কারণ হিসেবে বলেছিল অ্যাথেলস্তান তার প্রভু যিশুর একজন সাধারণ দাস মাত্র, এর বাইরে তার কোনো কিছুর প্রতি লিপ্সা থাকা উচিত নয়। অ্যাথেলস্তানের কথা শুনে জুডিথের মনটা ভেঙে যায় এবং সে সেখান থেকে একাই চলে আসে। এরপর অ্যাথেলস্তান ফিরে আসে স্নান ঘরে, কিন্তু সে একবার্ট এবং লেগার্থার চরম অন্তরঙ্গ দৃশ্যটি দেখে ফেলে। আসলে লেগার্থা এবং একবার্ট বাথ হাউসেই একে অপরের সাথে মিলিত হয়েছিল। এদিকে লেগার্থা যখন রাজার সঙ্গে রং ঢঙে ব্যস্ত, তখন তার প্রাক্তন স্বামী র্যাগনার আগের দিনের ভয়াবহ যুদ্ধে ভীষণ আহত হয়ে পড়েছিলেন। তার পেটে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আহত অবস্থায় র্যাগনার যখন ঘাসের উপরে শুয়ে আছেন তখন প্রচণ্ড ব্যথায় কথা বলতে পারছিল না সে। ঠিক একই সময় কোয়েন্ট্রিথ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। কোয়েন্ট্রিথ চারপাশে তাকিয়ে যখন কাউকে দেখতে পায় না তখন তার স্কার্ট তুলে র্যাগনারের ক্ষতর উপরে বসে পড়ে সে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় র্যাগনারের ক্ষত থেকে রক্ত বেরিয়ে আসছে। আসলে এটা ছিল কোয়েন্ট্রিথের ক্ষত সারানোর একটা অদ্ভুত পদ্ধতি, কিন্তু র্যাগনার প্রথমবারের মতো বিষয়টা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। তবে তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল এবার সত্যি হলেও র্যাগনারের কিছুটা উপশম হয়েছে। কোয়েন্ট্রিথের এই কাজে খুব খুশি হয় র্যাগনার। এরপর তারা একবার সম্পর্কে আলোচনা করতে শুরু করে। সেদিন কোয়েন্ট্রিথ র্যাগনারকে একটাই পরামর্শ দেয়, সে যেন একবারকে হালকাভাবে না নেয় এবং তাকে অন্ধভাবে বিশ্বাস না করে। একই সাথে কোয়েন্ট্রিথ র্যাগনারকে আরও বলেছিল একবার শুধু নিজের স্বার্থের কথাই ভাবেন। তার কথার উত্তরে র্যাগনার তাকে বলে সে একবার্টের জন্য এখানে লড়াই করেনি, সে শুধু তার জাতির জন্য লড়াই করেছে। তো কিছুক্ষণ কথা বলার পর কোয়েন্ট্রিথ আবারও র্যাগনারের আঘাত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে এবং তাকে আবার শুয়ে পড়তে বলে। র্যাগনার এদিকে যখন অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ হতে চলেছিল তখন সে জানতে পারছিল না তার স্ত্রী আসলগ তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
সেই দিনগুলোতে যখন র্যাগনার তার অভিযানের কারণে পশ্চিমে ছিলেন, তখন আসলাক, সিগি এবং ফ্লোকির স্ত্রী হেলগা একসাথে থাকতে শুরু করেন। কিন্তু তারা প্রায়ই একই সাথে একটা অদ্ভুত স্বপ্ন দেখত। তারা দেখত একজন পুরুষকে যে তুষারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার চলার পথে কোনো শব্দ হচ্ছে না। তার এক হাতে ছিল জ্বলন্ত তুষার গোলক এবং অন্য হাতে ছিল রক্ত, আর রক্তের ফোঁটা তুষারের উপরে পড়ছিল। এই ধরনের স্বপ্নের কোনো অর্থ তারা বুঝতে পারেনি। এর কয়েকদিন পর একজন পরিব্রাজক সেই অঞ্চলে এসে হাজির হয়। তিনি হেলগার সাহায্য চান এবং অদ্ভুত ব্যাপার হলো সেই পরিব্রাজকের ডান হাত থেকে রক্ত ঝরছিল। ঠিক স্বপ্নে তারা যে দৃশ্যটি দেখেছিল ঠিক তার মতো। হেলগা এই ব্যক্তিটাকে আসলাগের কাছে নিয়ে আসে। যেহেতু তিনজন একই স্বপ্ন দেখেছিল, তাই তারা তিনজনই লোকটা সম্পর্কে জানতে খুব কৌতূহলী ছিল। এই পরিব্রাজক তার নাম বলেছিল হারবার্ট, যদিও তিনি স্পষ্টভাবে বলেননি যে তিনি একজন নর্স গড। তবে তার কথাগুলো এতটাই মাধুর্যপূর্ণ ছিল যে তাকে পৌরাণিক কাহিনীর একজন হিরোর মতো লাগছিল তখন। এই বিষয়টা তিন মহিলাকেই হতবাক করে দেয়। এর পরের কয়েকটা দিন আসলাককে একেবারে উদাসীনতা যেন পেয়ে বসে। মনে হয় তার উপরে কোনো মন্ত্রের প্রভাব পড়েছে। সে তার বাচ্চাদের যত্ন নিত না এবং প্রতিদিন হারবার্টকে খুঁজে বের করতে এবং তাকে ভালহাল্লার গল্প বলতে সবসময় ব্যস্ত হয়ে পড়ত। তবে সিগি ছিল তুলনামূলকভাবে শান্ত। এই বিচক্ষণ মহিলা বুঝতে পেরেছিলেন আসলাক অনেক বাড়াবাড়ি করছে লোকটার সাথে। তাই সে তাকে একদিন বলেই বসে আসলাক যেন তার মূল পরিচয়টা ভুলে না যায়। সে এখন শুধু রানী নয়, সে বেশ কয়েকটা সন্তানের মাও। তাই তার সন্তানের দিকে অন্তত খেয়াল রাখা উচিত। কিন্তু আসলাক সিগির কথাতে তেমন কোনো মনোযোগই দেয়নি। উপরন্তু সে তার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য সিগির উপরে ছেড়ে দেয় এবং তারপরে সে হারবার্টকে খুঁজতে বেরিয়ে যেত। সার্বিক পরিস্থিতি দেখে এটা বলাই বাহুল্য যে মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে হারবার্টের দক্ষতা ছিল সত্যি চিত্তাকর্ষক। একদিন সে আসলাককে একটা জরাজীর্ণ ঘরে নিয়ে যায়। কিছু সাধারণ কয়েকটা কথা বলার পর হারবার্ট আসলাককে তার পোশাক খুলতে বাধ্য করে। এমনকি হারবার্ট তাকে এমনভাবে প্রভাবিত করে যে আসলাকের মনে হতে থাকে এই লোকটার সাথে সঙ্গম করা তার জন্য অনেক বড় সম্মানের একটা ব্যাপার। আসলাক যখন হারবার্টের সাথে প্রণয় লিপ্ত, তখন সিগি তিন সন্তানের যত্ন নিতে ব্যস্ত। কিন্তু এটি মোটেও কোনো সহজ কাজ ছিল না সিগির জন্য। এ সময় অসাবধানতা বশত একদিন দুটি শিশু পালিয়ে যায়। সিগি যখন বিষয়টা বুঝতে পারে, তখন অনেকটা তাড়াহুড়ো করে সে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। পাহাড়ের দিকে এসে সিগি দেখতে পায় শিশু দুজনকে। বিপজ্জনক বরফের দিকে হেঁটে যাচ্ছে তারা, আর তাদের দেখে সিগি চিৎকার করে তাদের ডাকতে শুরু করে। কিন্তু তার চিৎকার সত্ত্বেও বাচ্চারা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল কোনো এক রহস্যময় শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেদিন সেদিকে এগিয়ে যাচ্ছিল দুটো ছোট শিশু। তাই কোনো উপায় না দেখে সিগি এবার তাদের অনুসরণ করতে শুরু করে। কিন্তু এক সময় সে বরফ ভাঙার শব্দ শুনতে পায়, আর সেই মুহূর্তে বাচ্চা দুটো বরফের গর্তে পড়ে যায়। কিন্তু সিগি নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে ছুটে যায় তাদের দিকে। কাছে গিয়ে সিগি দেখতে পায় বাচ্চা দুটো পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। র্যাগনারের বাচ্চাদের দেখে সে এবার পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধারের জন্য। কিন্তু সে তাদের উদ্ধার করতে পারলেও সিগি বরফের হ্রদের পানিতে ডুবে মারা যায় সেদিন। সিগির এই মর্মান্তিক মৃত্যুর খবর জানার পর আসলক নিজেকে দোষী ভাবতে শুরু করেছিল এবং অনেকটা ইচ্ছাকৃতভাবেই হারবার্টের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছিল। হারবার্টও আসলাকের আচরণ দেখে বুঝতে পেরে এই কাট্টেঘাট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে যখন চলে যেতে নিচ্ছিল, তখন আসলাক তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে। কিন্তু তার কোনো কথার জবাব না দিয়ে হারবার্ট বেরিয়ে যায় ঘর থেকে। কিন্তু এ সময় হেলগা তার পিছু নেয়। কিন্তু বাইরে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা হচ্ছে লোকটা কুয়াশার মধ্যে যেন অদ্ভুতভাবে হারিয়ে গেল। হঠাৎ হাজির হওয়া সাদা কুয়াশা কেটে যাওয়ার পর রহস্যময় সেই মানুষটির কোনো চিহ্নও সে দেখতে পেয়েছিল না। ফলে হেলগা ভেবে নেয় সে সত্যিই কোনো দেবতা হবে হয়তো। ওদিকে যুদ্ধে জয়লাভের পর র্যাগনারের বাহিনী ওয়েসেক্সের দিকে ফিরে আসতে শুরু করে। অ্যাথেলুল্পো তাদের সাথে ছিল এবং সে তার স্ত্রীকে খুব মিস করছিল। তাই বাড়িতে ফিরেই সে জুডিথের সাথে মিলিত হয়। কিন্তু জুডিথের মনে তখন অ্যাথেলিস্তান নামে অন্য এক পুরুষ বাসা বেঁধেছে এবং এর মধ্যে অ্যাথেলিস্তানের সাথে জুডিথ শারীরিক সম্পর্কেও মিলিত হয়েছিল কয়েকবার। অ্যাথেলিস্তান শেষ পর্যন্ত নিজের সংযমকে ছিন্ন করে জুডিথের কাছে নিজেকে সমর্পণ করেছিল। যা হোক, তবে শুধু সেই নয়, আমাদের ল্যাগার্থও কিন্তু অলস বসেছিল না। এই সময় সে প্রতিদিন এগবার্টের সাথে দৈহিক আনন্দে ডুবে থাকত। ল্যাগার্থার সুন্দর চেহারার আকর্ষণ ইতিমধ্যে এগবার্টকে তার প্রতি অক্ষম করে তুলেছিল বলাই যায়। আর এগবার্টও চেয়েছিল ল্যাগার্থা তার পাশে থাকুক,
এবং তার উত্তরাধিকার জন্ম দিক। কিন্তু লেগার্থার শিরায় ভাইকিংসদের রক্ত বইত এবং সেই রক্ত শুধু লড়াইয়ের জন্যই নিযুক্ত ছিল, তাই সে এগবার্টের প্রস্তাবে সাড়া দেয়নি। লেগার্থা বুঝতে পেরেছিলেন সে এবং এগবার্ট যে শারীরিক খেলায় মত্ত রয়েছে সেটা আসলে অসম্পূর্ণ, কারণ এগবার্ট তার জন্য মোটে উপযুক্ত পুরুষ নন। তাই এটা আসলে লেগার্থার কাছে একটা অভিনয় ছাড়া আর কিছুই ছিল না। এগবার্টের সাথে মিশে সে মূলত ভাইকিংসদের জন্য একটা ভালো ভূমির ব্যবস্থা করেছিলেন। তো এদিকে মার্সিয়া জয় করার পর সবাই ওয়েসেক্সের রাজধানীতে ফিরে এসেছিল। এগবার্ট সবাইকে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, কিন্তু এগবার্ট এবং র্যাগনার একই সাথে তাদের নিজ নিজ ক্ষমতার প্রতি প্রচণ্ড যত্নবান ছিলেন, এটা বলাই বাহুল্য। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তারা একে অপরকে সহযোগিতা করছেন, কিন্তু তাদের কথাবার্তায়, চাল চলন এবং আরও বেশ কিছু ব্যাপারে অন্তর্নিহিত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এগবার্ট চাইছিলেন মার্সিয়ার প্রকৃত ক্ষমতার নিয়ন্ত্রণ করতে, কিন্তু তিনি সরাসরি তা দখল করতে পারেননি। এগবার্ট শুধু পর্দার আড়ালে থেকে কারসাজি করতে পারত। সামনে থেকে যে তিনি বুক চিতিয়ে লড়াই করবেন সে মনোভাব বা শক্তি কোনোটাই এগবার্টের মধ্যে ছিল না। সে মূলত চেয়েছিল কোয়েন্থ্রিথ এবং তার ভাই যৌথভাবে মার্সিয়া রাজ্য শাসন করুক এবং প্রতি বছর তাকে বড় অঙ্কের কর প্রদান করুক। কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেদিন রাতের ভোজসভায় মার্সিয়ার সিংহাসন সম্পূর্ণ নিজের কাছে রাখার জন্য কোয়েন্থ্রিথ তার নিজের চাচাতো ভাই ব্রিগ্রেডকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। আর এভাবেই কোয়েন্থ্রিথ মার্সিয়ার একমাত্র শাসক হয়ে ওঠেন এবং র্যাগনার তার জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করতে সক্ষম হন। এরপর এগবার্টের সাথে চুক্তি সম্পন্ন শেষ করে র্যাগনার ভাইকিং সৈন্যদের নিয়ে কার্টেগার প্রণালীতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। একদিন জাহাজে থাকাকালীন র্যাগনার বারবার অ্যাথেলিস্তানকে প্যারিস সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, কারণ র্যাগনার এর আগে একদিন অ্যাথেলিস্তানের সাথে কথাবার্তার সময় এই প্যারিস সম্পর্কে জানতে পেরেছিল। যেহেতু অ্যাথেলিস্তান আগে প্যারিসে একসময় ছিল, তাই সে প্যারিস সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখত। র্যাগনারের কথার উত্তরে সেদিন অ্যাথেলিস্তান প্যারিসের জাঁকজমকপূর্ণ জীবনধারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন র্যাগনারকে। সে বলেছিল প্যারিসে সর্বত্র সোনায় মোড়া থাকে, এর অ্যাবেগুলো ইংল্যান্ডের চেয়েও বহু গুণে বেশি ধনী। তার এ ধরনের কথা শুনে র্যাগনারের চোখ স্বাভাবিকভাবেই লোভে জ্বলতে থাকে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল এই গ্রীষ্মেই সে প্যারিস অভিযানের জন্য লক্ষ্য স্থির করে ফেলেছে। এদিকে অ্যাথেলিস্তানের সাথে র্যাগনারের এই আন্তরিক আলোচনায় মগ্ন থাকতে দেখে পাশের বোটে অবস্থান করা ফ্লোকির মন ঈর্ষায় ভরে ওঠে। ফ্লোকি প্রথম থেকেই অ্যাথেলিস্তানকে অপছন্দ করত। তার উপরে সম্প্রতি অ্যাথেলিস্তান র্যাগনারের আরও কাছাকাছি চলে এসেছিল, আর এই কারণেই তার প্রতি সে প্রচণ্ডভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। তবে শুধু এই কারণেই যে ফ্লোকি অ্যাথেলিস্তানের উপরে ঈর্ষান্বিত ছিল ব্যাপারটা কিন্তু তেমন নয়। আরেকটা কারণ ছিল, অ্যাথেলিস্তান খ্রিস্ট ধর্ম বিশ্বাস করত এবং যেটা ছিল নর্স দেবতাদের প্রতি তাদের বিশ্বাসের বিরুদ্ধে একটা আচরণ। ফ্লোকির কাছে তার ঈশ্বর এবং সেই ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসটাই সবকিছু। যা হোক, এর কয়েকদিন পর র্যাগনারের নৌবহর অবশেষে কার্টেগার প্রণালীতে ফিরে আসে। আহতদের নিয়ে এবার পশ্চিমা অভিযান শেষ করে ভাইকিংসদের দলটা জাহাজ থেকে একে একে নামতে শুরু করে। কিন্তু এবারের যাত্রায় তাদের অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। তাদের অনেক ভাই যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল তাদের সাথে তারা ফিরে আসতে পারেনি নিজ ভূমিতে। সেদিন জাহাজ থেকে নেমে রোলো সিগিকে কোথাও দেখতে পায় না, কিন্তু সে তো জানতো সিগি তার অপেক্ষায় বসে আছে। এর আগে যতবার সে বাইরে গিয়েছে ততবার সে এই বিষয়টা লক্ষ্য করেছে, কিন্তু এবার সিগি ছিল না তার অপেক্ষায়, কারণ রোলো জানতো না সিগি র্যাগনারের ছেলেদের বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছিল। অন্যদিকে অ্যাসলাগের মধ্যেও র্যাগনারকে দেখার পর থেকে কিছুটা সংকোচ বোধ হতে শুরু করেছিল। সে র্যাগনারের চোখ এড়িয়ে চলছিল। তবে রোলো যখন তার কাছে জানতে চায় সিগির কথা, অ্যাসলাগ তখন বলে সিগি র্যাগনারের ছেলেদের বাঁচাতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মারা গিয়েছে। এটা শুনে রোলোর মনটা ভেঙে খান খান হয়ে যায়। সে চলে যাওয়ার সময় সিগির সাথে ভালো ব্যবহারও করেনি, সেটার জন্য তার মন অনুতাপে পুড়ে যেতে শুরু করেছিল। কিন্তু সিগির বিষয়ে আসলাগের উত্তর শুনে র্যাগনারের মনে এবার একটা প্রশ্ন জাগে। সে আসলাগকে জিজ্ঞাসা করে কেন সিগি তার বাচ্চাদের দেখাশোনা করবে। যদি সিগিকেই বাচ্চাদের দেখাশোনা করতে হয় তাহলে এ সময় আসলাগ কোথায় ছিল? র্যাগনারের কথার জবাবে অবশ্যই আসলাগ তার বিশ্বাসঘাতকতার কথা তাকে বলে না। সেদিন তাকে সে মিথ্যেই বলেছিল। অ্যাসলাগ বলেছিল সে তার বাচ্চাদের দেখাশোনা করার জন্য সিগির সাহায্য নিয়েছিল। তবে র্যাগনারের চোখে মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল আসলাগের এই উত্তরটা র্যাগনারকে মোটেও সন্তুষ্ট করতে পারেনি। সে তারপরেও আসলাগকে জিজ্ঞাসাবাদ চালিয়েই যেতে থাকে।
কিন্তু আসলাগ পূরণের সাথে দেখা করার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন রাত্রে যখন আসলাগ র্যাগনারের সাথে ঘনিষ্ঠ হতে যায়, তখন র্যাগনার আবারও আসলাগের কাছে জানতে চায় কেন সিগি তাদের বাচ্চাদের দেখাশোনা করছিল। এ সময় আসলাগ স্বামীকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু র্যাগনারের এসব করার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। ফলে আসলাগের আর কোনো উপায় ছিল না বলা যায়। তবে তার একটা উত্তর র্যাগনারকে দিতেই হতো, কিন্তু আসলেই সেদিন কোনো সদুত্তর দিতে পারেনি আসলাগ র্যাগনারকে। তবে র্যাগনার আপাতত আসলাগকে রেহাই দিলেও সে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে গিয়েছিল। অন্যদিকে সার্বিক অবস্থা দেখে ফ্লোকির মনেও প্রশ্ন আসে, সিগির মৃত্যুর পেছনে আরও কিছু কারণ জড়িয়ে রয়েছে। তাই সে তার এই ধারণা থেকে তার স্ত্রী হেলগাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় হেলগা অবশেষে ফ্লোকিকে মূল সত্য কথাটি বলে দিয়েছে। র্যাগনারের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ফ্লোকি সিদ্ধান্ত নেয় অবশ্যই র্যাগনারের এই বিষয়টা তার বলা উচিত। কিন্তু হেলগার থেকে সবকিছু শোনার পর যে বিষয়টা তাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল সেটা হচ্ছে সেই পরিব্রাজকের নাম। কারণ হার্বার্ট ছিল দেবতাদের রাজা ওডিনের উপনাম। ফলে ফ্লোকিও ভাবতে শুরু করে এই ব্যক্তি যিনি আসলাগের সাথে থেকেছিলেন তিনি সত্যিই হয়তো একজন দেবতা হতে পারে। দেবতার ছদ্মবেশেই সে হয়তো এই ভাইকিংস ভূমিতে এসেছিলেন। ফ্লোকি যখন এসব চিন্তাভাবনায় ব্যস্ত তখন ঠিক একই সময়ে খারাপ একটা খবর লেগার্থার কানে পৌঁছায়। দেখা যায় পশ্চিমে অভিযানের দিনগুলোতে তার রেখে যাওয়া প্রেমিক কাল্প লেগার্থার পদবি এবং সম্পদ সব নিজের দখলে নিয়ে নিয়েছে। ফলে তার এই কাণ্ডে লেগার্থা এতটাই রেগে গিয়েছিল যে সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি তার এই কুকুরটি তার মালিককেই শেষ পর্যন্ত কামড়ে দেবে। লেগার্থা এরপর র্যাগনারের কাছে এই নালিশটা জানাতে চলে আসে। সে আশা করেছিল র্যাগনার তাকে হয়তো তার পদবি এবং সম্পদ ফিরে পেতে সাহায্য করবে, কিন্তু র্যাগনার তখন আর নিজের মধ্যে ছিল না, কারণ সে ছিল প্যারিস জয়ের স্বপ্নে বিভোর একজন ব্যক্তি। আর বলাই বাহুল্য, লেগার্থার এই কথাগুলো শোনার পরে সে নিজেদের মধ্যে কোনো ঝামেলায় চাইছিল না। সে লেগার্থাকে শান্ত হতে বলে সেদিন। সেই সাথে সে এটাও বলেছিল এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ শুরু হলে সেটা নিজেদের মধ্যে সমস্যা আরও বাড়াবে। একই সাথে র্যাগনার তাকে আশ্বস্ত করে বলেছিল সে কাল্পের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। কিন্তু তার এই ছেলে ভুলোনো কথাবার্তায় মন গলে না লেগার্থার। আসলে র্যাগনার ইচ্ছে করেই লেগার্থাকে হেল্প করতে চাইছিল না, কারণ তার মনে তখন প্যারিস জয়ের স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল। র্যাগনারের মন সম্পূর্ণরূপে প্যারিসের দিকেই ছিল বলা যায়। এ কারণে লেগার্থাকে বিদায় দিয়ে সে দ্রষ্টাকে খুঁজে বের করে এবং তার সাথে দেখা করে সে। র্যাগনার তাকে সেদিন জিজ্ঞাসা করেছিল সে যদি এবার প্যারিস আক্রমণ করে তবে তার ফলাফলটা কি হবে। দ্রষ্টা র্যাগনারকে একটা উত্তর ঠিকই দিয়েছিল, কিন্তু দ্রষ্টার কথাগুলি র্যাগনারের কাছে শুভ লক্ষণ বলে মনে হয়নি। কিন্তু কোনো নিষেধাজ্ঞা বা বাধা কিছুই র্যাগনারকে থামাতে পারেনি প্যারিস জয়ের আকাঙ্ক্ষা থেকে। এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে র্যাগনার তার বাহিনীকে একত্রিত করতে শুরু করে। এই গ্রীষ্মেই প্যারিস আক্রমণের পরিকল্পনার কথা ঘোষণা করেন র্যাগনার ল্যাডব্রক। সে একদিন একটা বক্তৃতাও দেয় সবার উদ্দেশ্যে। সেই বক্তৃতার মাধ্যমে সকলের রক্ত গরম করে তুলেছিল সেদিন সে। সব ভাইকিংসদের মনে এটাই আশা ছিল তারা সকলেই প্যারিসে গিয়ে হয়তো অনেক অনেক বেশি সম্পদ লুট করতে পারবে। প্যারিস অভিযানের আনন্দে সবাই যখন মেতে উঠেছে ঠিক তখন একজন বুঝতে পারছিল সে প্রতারিত হয়েছে র্যাগনারের থেকে, আর এই মানুষটা ছিল লেগার্থা। একদিন র্যাগনার লেগার্থার সাথে হেডেভিতে দেখা করে। লেগার্থা প্রথমে ভেবেছিল র্যাগনার হয়তো তাকে এবার সমর্থন করতে এসেছে, কিন্তু সে কল্পনাও করেনি র্যাগনার কাল্পকে প্যারিস অভিযানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। র্যাগনারের এ ধরনের কাজে তাৎক্ষণিকভাবে লেগার্থা অনেক ভীত হয়ে পড়ে, আর বলাই বাহুল্য এতে লেগার্থা সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছিল। র্যাগনারের আচরণ দেখে তার মনে হচ্ছিল সে যেন একটা জোকার। লেগার্থা র্যাগনারের কর্মকাণ্ডে একেবারে বীতশ্রদ্ধ হয়ে ওঠে। তার অঞ্চলে ফিরে আসার পর সে এক মুহূর্ত দেরি না করেও সেখান থেকে চলে যায়। তবে র্যাগনার লেগার্থার প্রস্থানকে মোটেও আমলে নেয়নি। এর পর মুহূর্তেই ফ্লোকি আসে র্যাগনারের কাছে এবং আসলাগের বিষয়টা তাকে বলে দেয়। তবে ফ্লোকি ভেবেছিল র্যাগনার এসব শুনে আসলাগের প্রতি হয়তো রেগে যাবে, কিন্তু দেখা যায় তার বিষয়টা হয় উল্টো। বরং একজন নর্স গড ছদ্মবেশ ধারণ করে আসলাগের সাথে মিশেছে, এটার জন্য সে এবার সম্মানিত বোধ করতে শুরু করেছিল। আসলে ভাইকিংস বিশ্বাস বলে কথা, আমরা সেদিকে না যাই। অন্যদিকে সিগির মৃত্যুটাকে রোলো একেবারেই মেনে নিতে পারছিল না। সে সবসময় মাতাল অবস্থায় পড়ে থাকতো। এরকম একদিন রোলো তার অসন্তুষ্টি প্রকাশ করার জন্য সিয়ারকে খুঁজে বের করে। রোলোর সবসময় মনে হতো তার জীবনের সমস্ত আশা হারিয়ে গিয়েছে, তার ভাগ্য বিপর্যস্ত। কিন্তু তার ভাই র্যাগনারের ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছিল। কিন্তু সে র্যাগনারকে ঘৃণা করে না। রোলোর কথা শুনে সেদিন সিয়ার হেসে ওঠে, যদিও রোলো তখন এটার অর্থ বুঝতে পারেনি।
তবে অন্তত এটা ইঙ্গিত পেয়েছিল সে অদূর ভবিষ্যতে তার জীবন হয়তো বদলে যেতে চলেছে। রোলোর ভাগ্যে কি ঘটতে চলেছিল সেটা তো এই সিজনে দেখবই, কিন্তু চলুন এবার আমরা দেখার চেষ্টা করি ইংলিশ ভূখণ্ডে কি ঘটছিল। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে একজন স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তখন সেটা বেশিরভাগ স্বামীদের জন্যই অবশ্যই সুখের একটা খবর, কি বলেন? কিন্তু লজ্জাজনক ব্যাপার হলো অ্যাথেলুল বছরব্যাপী মার্সিয়া এবং অন্যান্য জায়গায় যুদ্ধ করার পর বাড়ি ফিরে জানতে পারেন তার স্ত্রী জুডিথ সন্তান সম্ভবা। এটা কেমনে সম্ভব? বউ পোয়াতি হতে হইলে তো স্বামীর প্রয়োজন হয়, কিন্তু জুডিথ স্বামী ছাড়াই গর্ভধারণ করে ফেলেছিল। এই খবরটা শুনে স্বাভাবিকভাবেই অ্যাথেলুল রেগে গিয়েছিলেন, কিন্তু এতটা রেগে গিয়েছিলেন যে সে তার স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিলেন। অ্যাথেলুল জুডিথের কাছে জানতে চেয়েছিল এই সন্তানটি কার, কিন্তু সে তাকে যতই জেরা করুক না কেন জুডিথ সেদিন তাকে একটা কথাও বলতে রাজি হননি। ফলে যখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল অ্যাথেলুল, তখনই এগবার্ট তাকে ডেকে নেয়। অ্যাথেলুলকে ডেকে নেওয়ার একটা বিশেষ কারণ ছিল এগবার্টের কাছে খবর এসেছিল ভাইকিংসদের জন্য যে জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছিল সেখানে অবস্থান করা ভাইকিংসদের উপর স্থানীয় ব্রিটিশরা আক্রমণ করেছে। ফলে এগবার্ট খুব রেগে গিয়েছিলেন। তার আশঙ্কা হচ্ছিল যদি র্যাগনার এসব জানতে পারে তাহলে সে অবশ্যই ভাইকিংসদের নিয়ে আসবে এখানে এবং এর প্রতিশোধ নেবে সে। তাই পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য এগবার্ট তার ছেলে অ্যাথেলুলকে এই অশান্তি দমন করতে কিছু অভিজ্ঞ অভিজাতদের সেখানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বাবার নির্দেশ পেয়ে অ্যাথেলুল কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু এগবার্ট যেটা কল্পনাও করেনি সেটা হলো তিনি শিয়ালের কাছেই আসলে মুরগি পাহারার ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা গ্রাম্য প্রবাদ বললাম আর কি। কারণ অ্যাথেলুল তার সমস্ত জমে থাকা ক্ষোভ রাগ ভাইকিংসদের এই গোত্রের উপর ঢেলে দেওয়ার চিন্তা করেছিলেন। অ্যাথেলুল বুঝতে পেরেছিল তার স্ত্রী তার বাবার প্ররোচনায় কোনো ভাইকিংসের সাথে মিশে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাছাড়া অ্যাথেলুলপের সাথে যারা এসেছিল সেই অভিযাত্রা সকলেই ভাইকিংসদের ভীষণ অপছন্দ করত। ফলে ভাইকিংসদের এলাকায় পৌঁছে তারা সকলেই রক্তপিপাসু নেকড়েদের মতো গ্রামবাসীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। র্যাগনারের রেখে যাওয়া এই নিরীহ ভাইকিংসদের চিৎকার চেঁচামেচির সাথে সাথে আনুষ্ঠানিকভাবে একটা নৃশংস গণহত্যা শুরু হয়। অসহায় গ্রামবাসীরা ভীত হয়ে চারদিকে ছুটতে শুরু করে, কিন্তু অ্যাথেলুলপের মধ্যে কোনো মায়াহতি দেখা যায় না। নিরীহ ভাইকিংসদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। এমনকি এই গোত্রের শিশুরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে। সেদিন অনেক রাত পর্যন্ত হত্যাকাণ্ড চলতে থাকে সেই ভূমিতে। এগবার্ট মূলত পাঠিয়েছিল অ্যাথেলুলকে দ্বন্দ্ব সমাধানের জন্য, কিন্তু তিনি কখনো কল্পনাও করেননি তার এই সদিচ্ছায় ভাইকিংসদের পুরো বসতিটাকে ধ্বংস করে দেবে। অ্যাথেলুল শুধু ভাইকিংসদের হত্যা করেই ক্ষান্ত হননি, ভাইকিংসরা যে বাড়িগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছিল সেগুলিকেও পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই খবরটা দ্রুত এগবার্টের প্রাসাদে পৌঁছে যায়। এগবার্ট সব জানার পর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। অ্যাথেলুল তার আদেশ সম্পূর্ণভাবে অমান্য করেছে। ভাইকিংসদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের জন্য তিনি এত কঠোর পরিশ্রম করেছিলেন, আর সেটাকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল তার নিজের সন্তান। এগবার্ট বুঝতে পেরেছিল যদি র্যাগনার এসব জানতে পারে তবে সে অবশ্যই এর তীব্র প্রতিশোধ নেবে। ওয়েসেক্সের পুরো রাজ্য আবারও সংকটে পড়বে। সেদিনের পর যখন সবাই ফিরে আসে তখন ক্রোধের বশে এগবার্ট গণহত্যায় অংশগ্রহণকারী সমস্ত অভিজাতদের শিরোচ্ছেদ করার নির্দেশ দেন। অবশ্যই অ্যাথেলুল শাস্তি এড়াতে পারেননি। কোনো কথা না বলে অ্যাথেলুল শুধু সেখানে দাঁড়িয়েছিল। এরপর রাজসভা থেকে সবাই যখন বের হয়ে যায় ঠিক তখন অদ্ভুত একটা ষড়যন্ত্র প্রকাশ পেতে শুরু করে। ভাই, আমিও চমকে গিয়েছিলাম। 1000 বছর আগে মানুষের মধ্যে কূটনীতির কমতি একেবারেই ছিল না, আর এগবার্ট সেটারই স্বাক্ষর রেখেছিলেন তখন। এগবার্ট সবাইকে তাড়িয়ে দেওয়ার পর পুত্র অ্যাথেলুলপের উদ্দেশ্যে একটা ছলনাময়ী হাসি হেসে ওঠেন। এরপর যেটা বোঝা যায় সেটা হচ্ছে ভাইকিংস নিধনের এই পুরো ঘটনাটা এগবার্টের প্রচ্ছন্ন সমর্থন এবং ষড়যন্ত্রের কারণেই ঘটেছিল। বাপ বেটা মিলে শুরু থেকে শেষ পর্যন্ত একত্রে এই কাজ শেষ করেছিল। তবে এখন প্রশ্ন আসতে পারে, এগবার্ট কেন এই বেইমানিটা করলেন র্যাগনারের সাথে? আসলে ভাইকিংসরা কিছুদিন আগেই তাকে মার্সিয়া রাজ্য দখল করতে সাহায্য করেছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই। তাই এখানে এগবার্টের কাছে আর কোনো মূল্য ছিল না র্যাগনার তথা ভাইকিংসদের। আমরা যদি গত পর্বের প্রথম দিকের ঘটনাগুলো দেখি তাহলে বুঝতে পারবো সেখানে এই অভিজাতদের সাথে তিনি একটা চুক্তি করেছিলেন র্যাগনারকে জমি দেওয়ার জন্য, কিন্তু এটা তিনি আসলে চাননি। তাই প্রভাবশালীদের দিয়ে তিনি ভাইকিংসদের হত্যা করিয়েছেন। এবং বলাই বাহুল্য, র্যাগনার যখন এটা জানতে পারবে তখন সে এটাও জানতে পারবে যে এগবার্ট সেই প্রভাবশালীদের কঠিন শাস্তি দিয়েছেন। আর এটা জানার পর হয়তো র্যাগনার তার রাজ্যের উপরে কোনো আঘাত করবে না। অর্থাৎ এর মাধ্যমে বলাই যায় রাজা এগবার্টের
এক ঢিলে দুই পাখি মারার এই পদক্ষেপটি সত্যি দুর্দান্ত ছিল। অন্যদিকে র্যাগনার ইতিমধ্যেই উত্তরে তার নিজ ভূমিতে ফিরে এসেছিলেন, তাই এই বিষয়টা সম্পর্কে সে সম্পূর্ণ জ্ঞাত ছিল না। সে তখন অ্যাথেলিস্তানের সাথে প্যারিস আক্রমণের পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিল। অ্যাথেলিস্তান প্যারিসের ভৌগোলিক অবস্থান এবং নগর প্রতিরক্ষা ব্যবস্থা কেমন সেটা নিয়ে র্যাগনারের সাথে আলোচনা করছিল। প্যারিসের প্রধান শহরটি সেইন নদীর একটা দ্বীপে অবস্থিত, যা দুর্ভেদ্য বিশাল নগর প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রতিরক্ষার অংশ হিসেবে দেয়ালে মাঝে মাঝে তীক্ষ্ণ টাওয়ারের অবস্থান ছিল। শুধুমাত্র একটা ড্রব্রিজ দিয়ে শহরটাকে স্থলভাগের সাথে সংযুক্ত করা ছিল। এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে প্যারিস আক্রমণ করা কতটা কঠিন সেটা বলে বর্ণনা করা সম্ভব নয়। সাধারণভাবে বলতে গেলে শহরটিকে শুধু একটা দুর্ভেদ্য দুর্গই বলা যেতে পারে, কিন্তু দৃশ্যত এই পৃথিবীতে এখনও এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি যেখানে র্যাগনার চাইলে আক্রমণ করতে পারবে না। আর এটাই র্যাগনার মনে প্রাণে ধারণ করত। র্যাগনার যখন প্যারিস আক্রমণের পরিকল্পনায় ব্যস্ত, তখন একই সময়ে পরুন তার সন্তান জন্ম দিতে চলেছিল। সন্তান জন্ম দেওয়ার সময় লেগার্থাও সেখানে হাজির হয়েছিল। বিয়র্ন তার নিজের সন্তান, তাই তার সন্তানকে সে আদর করে কোলে তুলে নেয়। সবাই যখন নবাগত সন্তানদের আনন্দে ডুবেছিল, ঠিক তখন ওয়েসেক্সের ভাইকিংসদের বসতি ধ্বংসের খবর র্যাগনারের কানে এসে পৌঁছায়। এক বৃদ্ধ কৃষক সেই গণহত্যা থেকে বেঁচে গিয়েছিলেন এবং কোনোভাবে ভাইকিংস ভূমিতে এসে পৌঁছেছিলেন তিনি। সেই বৃদ্ধ র্যাগনারকে সেই বসতির হত্যাকাণ্ডের করুণ বর্ণনা করতে শুরু করে। তার সব কথা শুনে র্যাগনার প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে। সে এগবার্ট এবং তার ছেলেকে রক্ত দিয়ে এই ঋণ পরিশোধ করতে বাধ্য করবে বলে প্রতিজ্ঞা করে। এরপর র্যাগনার বৃদ্ধ কৃষককে জিজ্ঞাসা করে অন্য কেউ কি এই গণহত্যা সম্পর্কে জানে কিনা। বৃদ্ধ যখন বলে এটা সে ছাড়া আর কেউ এখন পর্যন্ত জানে না, তখন র্যাগনার ভয়ঙ্কর একটা কাজ করে বসে। সে সেই বৃদ্ধ লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। র্যাগনারের এই আচরণটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল, কিন্তু আমরা দেখেছি পশ্চিমের নতুন নতুন অঞ্চলে এক্সপ্লোরার করার বিষয়ে র্যাগনার কতটা উদ্গ্রীব থাকত। আসলে এই সময় তার মনে শুধু প্যারিস জয়ের স্বপ্নই বহমান ছিল, তাই সে আপাতত ওয়েসেক্সে যেতে চাইছিল না। বিষয়টা জানাজানি হয়ে গেলে তার উপরে চাপ আসতো সেখানে যেতে, তাই র্যাগনার বৃদ্ধকে খুন করে তার মুখটা চিরতরে বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে ফ্লোকি এরপর একদিন তার দীর্ঘদিন ধরে চেপে রাখা চিন্তা ভাবনার কথাগুলো র্যাগনারকে বলতে শুরু করে। ফ্লোকি সবসময় বিশ্বাস করত খ্রিস্টানদের সাথে র্যাগনারের সহযোগিতা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এ সময় সে অ্যাথেলিস্তানের সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টা উল্লেখ করে। সে র্যাগনারকে বলে কেন তারা এগবার্টের সাথে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন সে এক্ষেত্রে অ্যাথেলিস্তানকেই দায়িত্ব দিয়েছে। কিন্তু তার কথার কোনো গুরুত্ব দিতে দেখা যাচ্ছিল না র্যাগনারকে। সে শুধু ভাবছিল এই বিপর্যয়ের জন্য শুধুমাত্র সেই দায়ী, তার নিজের দোষে নিরীহ ভাইকিংসদের প্রাণ দিতে হয়েছে। র্যাগনার যখন অন্য ভাবনায় ব্যস্ত, তখন ফ্লোকি বুঝতে পারছিলেন না কেন র্যাগনার অ্যাথেলিস্তানের প্রতি এত পক্ষপাত দুষ্ট। তাই শেষ পর্যন্ত সে অনেকটা রেগে মেগেই র্যাগনারের কাছ থেকে ফিরে আসে। ওদিকে ঠিক একই সময় ওয়েসেক্সে অ্যাথেলিস্তানের পুত্র মানে অ্যাথেলুল্ফের স্ত্রী জুডিথের একটা ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু এই শিশুটি জন্মের পরেই অ্যাথেলুল্ফ জুডিথকে জনসম্মুখে সাজা দেওয়ার ঘোষণা দেন। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তিনি তার স্ত্রী জুডিথকে বাইরে বেঁধে রাখার জন্য প্রাসাদ থেকে টেনে বের করে নিয়ে এসেছিলেন। জুডিথের এই বেলেল্লাপনার জন্য সাধারণ জনগণ তার দিকে থুতু ছুটতে শুরু করেছিল। এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে আসা হয়। একবার সবকিছু জানতেন প্রথম থেকেই, কিন্তু তা সত্ত্বেও জেনে শুনে তিনি এটা দেখছিলেন। আমার মনে হয় কি এই একবারটি যত নষ্টের মূল। বেটা, তোমার ছেলের বউ তোমার চোখের সামনে অন্য এক পুরুষের সাথে সময় কাটাচ্ছে, মিশছে, তুমি দেখার পরেও তাকে প্রশ্রয় দিয়েছ, তাইলে দোষটা ওর না? আচ্ছা, এসবের পরেও সে আরও একটা কাজ করেছিল কি জানেন? চত্বরে নিয়ে আসার পর সে জুডিথকে স্বীকার করতে বলে যে কে সেই ব্যক্তি যার দ্বারা তার সন্তান হয়েছে। একবার্টের কথার জবাবে জুডিথ এবারও কিছু বলতে রাজি হয় না। তখন তার এক কান কেটে ফেলা হয়। এরপর জুডিথ তার নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অ্যাথেলিস্তানের পরিচয়টা প্রকাশ করে দেয়। অ্যাথেলিস্তানের কথা শুনে অ্যাথেলুল্ফ মনে মনে ভাবতে থাকে এটা তার জন্য কি বিরাট একটা অপমানের বিষয়। কিন্তু একবার তখন তাকে বলে অ্যাথেলিস্তান তার দেখা সবচেয়ে ধর্মপ্রাণ খ্রিস্টান। সে যে কাজটা করেছে তার জন্য তাকে অবশ্যই ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু এই শিশুটি ঈশ্বরের সন্তান, তার আগমনে অবশ্যই অলৌকিক কোনো ঘটনা বয়ে আনবে। একবার তার এই ধারণা পোষণ করে শিশুটির নাম রেখেছিলেন আলফ্রেড। বন্ধুরা, এই নামটিকে আপনার কাছে কি পরিচিত মনে হচ্ছে? হয়তো অনেকের কাছে মনে হতেও পারে যারা ইতিহাস নিয়ে ঘাটেন, কারণ এই শিশুটি আর কেউ নয়,
তিনি ছিলেন ইংল্যান্ডের ভবিষ্যৎ পিতা আলফ্রেড দ্য গ্রেট। ইতিহাস ঘাটলেই এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, উইকিপিডিয়াতেও আছে। অন্যদিকে ভাইকিংস ভূমিতে অ্যাথেলিস্তানও জেগে উঠেছিল। সেই মুহূর্তে বলা যায় তার পুনর্জন্ম হয়েছে বলেই মনে হয়েছিল তার কাছে, কারণ কিছুদিন ধরেই অ্যাথেলিস্তান একটা দোদুল্যমান অবস্থায় ভুগছিলেন। তিনি একজন খ্রিস্টান হলেও ভাইকিংসদের সাথে থাকতে থাকতে তার মধ্যে ভাইকিংস গডদের প্রভাব বাড়তে শুরু করেছিল। কিন্তু গত রাতে তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা আলোর রেখা তাকে স্পর্শ করে এবং তার মধ্যে থেকে একটা অদ্ভুত কথা সে শুনতে পারে। তাকে বলা হয় সে একজন জিসাসের অনুসারী। এরপরে সে তার সকল দ্বিধা ছেড়ে ফেলে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেছিল এবং একই সাথে সে দৃঢ় চিত্তে নর্স দেবতাদের ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এ সময় র্যাগনার তাকে যে যোদ্ধা বাহু আংটিটি দিয়েছিল সেটাও সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন অ্যাথেলিস্তান। কিন্তু তার এই বিষয়গুলো ফ্লোকি দূর থেকেই দেখতে পায়। নর্স দেবতাদের সবচেয়ে ধর্মপ্রাণ অনুসারী হিসেবে ফ্লোকি স্বাভাবিকভাবেই অ্যাথেলিস্তানের মতো কেউ তার দেবতাদের এভাবে অপবিত্র করুক সেটা ঠিক সহ্য করতে পারছিল না। তাই অ্যাথেলিস্তানকে হত্যা করার চিন্তা ধীরে ধীরে তার মনে শিকড় গাড়তে শুরু করে। ফ্লোকি ছিল ভাইকিংসদের প্রতিভাবান একজন জাহাজ নির্মাতা। তার হাত ধরে দুর্ভেদ্য এবং অবিশ্বাস্য দ্রুতগতির সব জাহাজ তৈরি হয়েছিল। ঠিক এমন একজন প্রতিভাধর মানুষের কারণেই ভাইকিংসরা সেই সময় ইউরোপে সামুদ্রিক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল এবং বলাই বাহুল্য তার কারণেই সমগ্র ইউরোপ মহাদেশে ভাইকিংসদের ভয় ছড়িয়ে দিতে পেরেছিল। কিন্তু একই সাথে তিনি ছিলেন একজন ধর্মান্ধ ধর্মীয় উগ্রপন্থী। ফ্লোকি নর্স দেবতাদের ছাড়া অন্য কোনো ধর্ম এবং বিশ্বাসকে তার দুনিয়ায় প্রবেশ করতে দিতেন না। একদিন যখন ফ্লোকি একটা যুদ্ধ জাহাজ তৈরি করছিলেন তখন হঠাৎ সে ড্রাগনের মাথা থেকে রক্ত ঝরতে দেখতে পায়। এটা দেখে হতবাক হয়ে যায় ফ্লোকি। এই রক্ত দেখে তার ধারণা হয় দেবতাদের হয়তো রক্তের প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। এরপর দেবতাদের উদ্দেশ্যে বলি হিসেবে কাউকে হত্যা করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু তার মধ্যে এই বিষয়টা প্রচণ্ড তাগাদা দিচ্ছিল, তাকে দ্রুতই একটা বলির ব্যবস্থা করতে হবে। কারণ এই অলৌকিক ঘটনাটি সে দিন রাত ভাবত। তবে বলাই বাহুল্য ইতিমধ্যে ফ্লোকি তার লক্ষ্য স্থির করে ফেলেছিল। ঠিকই ধরেছেন, ফ্লোকির লক্ষ্য ছিল অ্যাথেলিস্তান, যে সম্প্রতি নর্স দেবতাদের অপমান করেছিল। অন্যদিকে সেই মুহূর্তে অ্যাথেলিস্তান এবং র্যাগনারকে সিনরিক নামে এক রহস্যময় মহিলার সাথে দেখা করতে দেখা যায়। আপনারা যারা প্রথম সিজনটা দেখেছেন তারা জানেন র্যাগনার প্রথম পশ্চিমা অভিযানের সময় দুটো বস্তু দিক নির্ণয়ের জন্য ব্যবহার করেছিলেন তাদের বোটে। এর একটা ছিল সূর্যঘড়ি এবং অন্যটা ছিল সানস্টোন। এবং সেই দুটো, বিশেষ করে সূর্য ঘড়িটা এই সিন্ডিকেট থেকে উপহার হিসেবে পেয়েছিল র্যাগনার। সিন্ডিক বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। তিনি কেবলমাত্র ফ্রান্সের ভাষাই জানতেন না, সেই সাথে সেইন নদীর মুখটা ঠিক কোথায় সেটাও জানতেন তিনি। র্যাগনার ধরেই নিয়েছিল সিন্ডিকের নির্দেশনায় তারা সহজেই প্যারিসের পাদদেশে গিয়ে পৌঁছাতে পারবে। তো র্যাগনার যখন সিন্ডিকের সাথে দেখা করা শেষ করে বাড়িতে ফিরে আসেন, সেদিন রাত্রে ফ্লোকি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে। সন্ধ্যায় ফ্লোকি তার অস্ত্র নিয়ে কাটিঘাট প্রণালীতে এসে পৌঁছায়। তার ইচ্ছা প্রচণ্ড রকমের দৃঢ় ছিল সেদিন, কারণ এই প্রথমবারের মতো সে নিজের মধ্যে অনুভব করতে পারছিল দেবতাদের ইচ্ছা তার দ্বারাই পূরণ হতে চলেছে। সে আসলে অ্যাথেলিস্তানের কাছে পৌঁছাতে চাইছিল। ফ্লোকি যখন অ্যাথেলিস্তানের ঘরের ঠিক কাছাকাছি, তখন অ্যাথেলিস্তান ক্রুশের সামনে ভক্তি ভরে প্রার্থনা করে চলছিলেন। খ্রিস্ট ধর্মের সবচেয়ে ধর্মপ্রাণ অনুসারী হিসেবে অ্যাথেলিস্তান অনুভব করতে পারছিল ঈশ্বর আজ রাতে তার আত্মাকে হয়তো গ্রহণ করতে চলেছে। এটাকে অনেকটা কোইন্সিডেন্সও বলতে পারেন, তবে সে বুঝতে পেরেছিল তার সময় ঘনিয়ে আসছে। তার ভাবনার মধ্যে সে সময় ফ্লোকি তার সামনে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখেও অ্যাথেলিস্তানের মধ্যে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। সে শুধু চুপচাপ তার চরম মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। এ সময় ফ্লোকি তার বিখ্যাত কুড়ালটা নিয়ে অ্যাথেলিস্তানের ঠিক মাথা বরাবর আঘাত করে, আর সেই একটা আঘাতেই সেখানেই মারা যায় অ্যাথেলিস্তান। অ্যাথেলিস্তানের মৃত্যুর খবর যখন র্যাগনারের কাছে পৌঁছায়, তখন র্যাগনারের মনটা ভেঙে খান খান হয়ে যায়। সে অ্যাথেলিস্তানের মৃতদেহকে পাহাড়ে নিয়ে যায়। ঈশ্বরের সবচেয়ে কাছে তাকে সমাহিত করার চেষ্টা করে সে। র্যাগনারের কাছে অ্যাথেলিস্তান ছিল তার পরিবার, বন্ধু এবং একজন পরম বিশ্বাসী মানুষ, যার সাথে সে যে কোনো সময় যে কোনো কিছু ভাগ করে নিতে পারতেন। যদিও তাদের ধর্মীয় বিশ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু র্যাগনারের হৃদয়ের গভীরে তার প্রতি ভালোবাসা, আত্মীয়তা বা বন্ধুত্ব যেটাই বলুন না কেন, সবকিছুই বিশ্বাসের চেয়ে অনেক বেশি পরিমাণে ছিল। অ্যাথেলিস্তানের প্রতি গভীর শোক প্রকাশ করার জন্য র্যাগনার তার চুল কামিয়ে ফেলেন এবং তারপর অ্যাথেলিস্তানের ক্রুশটা নিজের গলায় পরে নেন।
এর মাধ্যমে র্যাগনার আসলে নিজেকে বোঝাতে চাইছিল অ্যাথেলস্তান সবসময় তার পাশেই আছে এবং তাকে আগের মতোই পরামর্শ দিয়ে যাচ্ছে। এর মধ্যেই দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। র্যাগনার প্যারিসে অভিযান চালাতে যাচ্ছে জেনে অন্যান্য ভাইকিং যোদ্ধারা অনেকেই কাট্টেঘাট প্রণালীতে এসে পৌঁছেছিল। অবশ্যই এর মধ্যে ক্যাল্পও ছিল, যে ল্যাগার তার অঞ্চল দখল করে নিয়েছিল। ক্যাল্প র্যাগনারের পরিচিত দুজনকে সাথে করেও নিয়ে এসেছিল সেদিন। এই দুজন ছিল প্রাক্তন রাজা হেরিকের ছেলে অ্যালেনজোর এবং আলবোর্গের বিধবা স্ত্রী টার্ভি। তারা এখন স্বামী স্ত্রী হয়ে গিয়েছিল। বন্ধুরা, এরা ঠিক কারা ছিল সেটা যারা প্রথম এবং দ্বিতীয় সিজন দেখেছেন তারা ঠিক জানেন, আর যারা দেখেননি তারা প্লিজ সিরিজটা দেখে আসুন। তো ক্যাল্পকে দেখে ল্যাগারটা খুবই অসন্তুষ্ট হয়, কিন্তু যেহেতু তাদের পরবর্তীতে একসাথে যুদ্ধ করতে হবে তাই তাকে স্বাভাবিকভাবেই ভদ্রতা দেখাতে হয়েছিল সেদিন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শত শত যুদ্ধজাহাজের একটা বহর নিয়ে প্যারিসের দিকে রওনা হয় র্যাগনার ল্যাডব্রক। এটা ছিল এখন পর্যন্ত ভাইকিংসদের সবচেয়ে বড় অভিযান। যাওয়ার পথে একই জাহাজে উঠেছিল র্যাগনার এবং ফ্লোকি। তারা যাত্রাপথে একসময় একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। র্যাগনার জানত অ্যাথেলস্তান ফ্লোকির হাতে মারা গিয়েছে। অন্যদিকে ফ্লোকিও অনুভব করছিল র্যাগনার সেই লকেট পরা একজন ভাইকিংস, যে ভাইকিংসদের বিশ্বাসকে অপবিত্র করেছে ক্রুশ লকেট গলায় পরার মাধ্যমে। তো এর কয়েকদিন পর ভাইকিংসদের দলটি সেইন নদীর মোহনায় প্রবেশ করে এবং একসময় তারা প্যারিস শহরের অবয়ব দেখতে পায়। সুরক্ষিত শহরটি দেখে সেখানে লুটপাট চালানোর আশায় তাদের চোখ লোভে চকচক করতে থাকে। এই শহরটা দখল করার স্বপ্ন দেখছিল এতদিন ধরে র্যাগনার। র্যাগনার যখন শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল তার বহর নিয়ে, তখন ঠিক একই সময়ে প্যারিসের কাউন্ট ওডো ভাইকিংসদের জাহাজ বহর দেখতে পান। তিনি বুঝতে পারেন ভয়ঙ্কর বিপদ তাদের দিকে আসতে চলেছে, তাই সাথে সাথে তিনি শহর জুড়ে সতর্ক বার্তা জারি করেন এবং নিজে ছুটে যান প্রাসাদে। ভাইকিংসরা এসেছে শুনে শহরটিতে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও প্যারিসের বাসিন্দারা এর আগে কখনো ভাইকিংসদের দেখেনি, কিন্তু সাধারণ মানুষ শুনেছিল এরা কতটা বর্বর এবং এদের স্বভাব কতটা নিষ্ঠুর প্রকৃতির। তারা এটাও শুনেছিল ভাইকিংসরা যেখানেই গিয়েছে সেখানেই আগুন ধরিয়ে পুড়িয়ে সব ছারখার করে দিয়েছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে এবং সব ধরনের খারাপ কাজ এদের দ্বারাই হয়েছে। ওদিকে ওডো ততক্ষণে রাজার প্রাসাদে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই এই জায়গাটি ওয়েসেক্সের চেয়েও সমৃদ্ধ ছিল বেশ কয়েক গুণ। সত্যি পৃথিবীতে তখন একটা স্বর্গ ছিল এই প্যারিস। ভাইকিংস বা যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই কাউন্ট ওডোর কিছু কৌশল ছিল। তিনি অনেক আগে থেকেই ধারণা করেছিলেন ইংল্যান্ডের মতো তার ওখানেও ভাইকিংসদের আগমন ঘটবে, তাই অনেক আগে থেকেই শহরের প্রতিরক্ষা জোরদার করার অংশ হিসেবে নদী অবরোধ করার পরিকল্পনার প্রস্তাব করেছিলেন একদিন ওডো। কিন্তু তখন কেউ তার কথা শোনেননি, বিশেষ করে রাজা চার্লস। তবে তার আরেকটি ব্যাকআপ পরিকল্পনা ছিল। এর আগে তিনি শহরে প্রচুর পরিমাণে খাবার, পানীয় জল মজুত করেছিলেন, যেটা পুরো গ্রীষ্মকাল ধরে চলবে। তাই ওডো ভেবেছিলেন ভাইকিংসরা প্যারিস দখল করতে না পেরে চলে যাওয়া পর্যন্ত এই খাবার এবং পানি তাদের জীবন বাঁচাবে। একই সাথে ওডো ফ্রান্সের রাজা চার্লসকে সরে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। রাজা চার্লস ওডোর প্রস্তাব নিয়ে তার মেয়ে গিসলারের সাথে কথা বলেছিল, কিন্তু রাজকুমারী গিসলার তাকে পরামর্শ দিয়েছিল একজন রাজার সবসময় তার প্রজাদের সাথেই থাকা উচিত। রাজকুমারী গিসলা বিশ্বাস করত রাজার নিজের প্রাসাদ ছেড়ে যাওয়া কখনোই উচিত নয় এবং সুখ দুঃখের মধ্যেও তার প্রজাদের সাথে সবসময় একসাথে থাকা উচিত। এর থেকে আসলে বোঝা যায় প্যারিসের রাজা একজন ভীতু এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ছিলেন। তার মেয়ের পরামর্শ শোনার পর চার্লস অবশেষে ঘোষণা করেন তিনি প্যারিসেই থাকবেন। অন্যদিকে র্যাগনার তার সৈন্যদের নিয়ে সেইন নদীর তীরে শিবির স্থাপনের কাজ শেষ করেছিল। এরপর একদিন র্যাগনার রোলোকে প্যারিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য নির্দেশ দিয়ে পাঠান। র্যাগনারের নির্দেশে রোলো যখন প্যারিস শহরের কাছে গিয়ে পৌঁছায় তখন সে বুঝতে পারে শহরের দেয়াল তার কল্পনার চেয়ে উঁচু এবং দেয়ালের উপরে তীরন্দাজরা অবস্থান করছে। তাই রোলোর কাছে পিছিয়ে যাওয়া ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। ফিরে আসার পর রোলোর কাছ থেকে সব জানতে পেরে র্যাগনার বুঝতে পারেন প্যারিস জয়ের জন্য তাকে প্রথমে শহর অবরোধের পরিকল্পনা করতে হবে। তবে এর মধ্যে র্যাগনার একটা অদ্ভুত কাজ করে বসেছিল। সে ফ্লোকির বিশ্বাস অর্জন করার জন্য এই অভিযানের কমান্ড তার হাতে তুলে দিয়েছিল, আর কমান্ড পেয়ে ফ্লোকি ভীষণ খুশি হয়। যা হোক, সামরিক আলোচনার সময় রোলো সবাইকে পরামর্শ দেন আমাদের কয়েক হাজার লোক একই সাথে সংকীর্ণ শহরের গেট দিয়ে ঢুকতে পারবে না, বরং আমরা পানিপথ এবং স্থলপথ দিয়ে একযোগে আকস্মিক আক্রমণ চালাতে পারি প্যারিসের উপর। একটা দল দুর্গ এবং শহরের গেটে আক্রমণ করবে আর অন্যরা পানিপথ থেকে আক্রমণ শুরু করবে। জাহাজগুলিতে যোদ্ধা এবং দেয়ালে ওঠা সরঞ্জাম থাকবে, সেগুলো দিয়ে যোদ্ধারা শহরে প্রবেশ করতে পারবে।
কিন্তু এর জন্য বিপুল সংখ্যক অবরোধ সরঞ্জামের প্রয়োজন ছিল তাদের। তবে আমরা জানি এই ভাইকিংস দলের সাথে ছিল সেরা ভাইকিংস প্রতিভা ফ্লোকি, এবং ফ্লোকি ছিল সেই যুগের একজন স্পেশাল ইঞ্জিনিয়ার। এই অভিযানে ফ্লোকি তার জীবনে প্রথমবারের মতো একজন সেনাপতি হতে পেরে বেশ আনন্দিত ছিলেন। তাই সেদিনের পর সে দিন রাত এক করে একজন অমানুষের মতো কাজ করে গিয়েছিল সেই শহর অবরোধের সরঞ্জাম তৈরি করতে, এবং খুব অল্প দিনের মধ্যেই দেখা যায় টাওয়ার অবরোধের জন্য অসাধারণ কিছু মই তৈরি করে ফেলেছে। আমি নিশ্চিত আপনি এই বিষয়টা কল্পনাও করতে পারবেন না যে 1000 বছরেরও বেশি সময় আগে ইউরোপের সামরিক জ্ঞান কতটা প্রখর ছিল। এখন যে শ্বাসরুদ্ধকর অবরোধের দৃশ্যটা দেখছেন তাতে জাস্ট একবার কল্পনা করুন, যেখানে আপনার পদে পদে বিপদ লুকিয়ে রয়েছে সেখানে কিভাবে এমনভাবে যুদ্ধ করা সম্ভব। আসলে এসব চমকপ্রদ দৃশ্য এবং রোমাঞ্চকর পরিস্থিতি দেখার পরই আমার মনে হয়েছিল এই ভাইকিং সিরিজটা এক্সপ্লেইন আপনাদের সামনে নিয়ে আসা দরকার। এছাড়া ভাইকিং সিরিজে এমন আরও কিছু বিষয় রয়েছে যেগুলো একজন সিনেমা প্রেমী বা সিরিজ প্রেমী হিসেবে আপনার দেখা এবং জানা দরকার। এটা পৃথিবীর এক কোণার একটা লুকানো ইতিহাস, যার অনেকটাই আপনারা দেখে ফেলেছেন, কিন্তু আমার মনে হয় সবচেয়ে রোমহর্ষক এবং দুর্ধর্ষ স্টোরিটা এখনো আপনার সামনে জানার বাকি আছে। তো আশা করি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটু পরে আপনারা ইতিহাসের অবিস্মরণীয় একটা বৃহৎ পরিসরে যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছেন, যেটাকে আমরা প্যারিস রেইড বা প্যারিস অবরোধ নামেও ডাকতে পারি। আমার বিশ্বাস এটা দেখার পর আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। সেই প্রাক মধ্যযুগীয় সময়ে যখন ভাইকিংসরা আধিপত্য বিস্তার করেছিল, তখন প্রাচীন রোম থেকে আসা নানা রকমের প্রতিরক্ষামূলক কৌশল উঁচু পাহাড় এবং নদীর মতোই অটল ছিল। কিন্তু এখানে যেটার বিরুদ্ধে ভাইকিংসরা যুদ্ধ করে চলেছিল সে বিষয়ে ভাইকিংসদের প্রযুক্তি জ্ঞান ছিল খুবই উল্লেখযোগ্য বিষয়। ভাইকিংস এবং প্যারিসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রথমে আমাদের সেই সময়ের প্যারিসের ভৌগোলিক অবস্থান এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য জানা দরকার। বন্ধু, এটা কিন্তু নিখুঁত একটা ইতিহাস, তাই ইতিহাসের ডিটেইল আপনাকে জানতে হবে। হয়তো ভাবছেন আমি বকবক করছি খামাখা, কিন্তু না, প্লিজ একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। বর্তমান সময়ের মতোই প্যারিসের প্রধান শহরটির অবস্থান ছিল সেই নদীর অববাহিকায়। নদীর চারপাশে চারিদিকে ছিল দুর্ভেদ্য সুউচ্চ নগর প্রাচীর, এবং এই শহরটি শুধুমাত্র একটা ড্রব্রিজের মাধ্যমে বাইরের ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। প্যারিসবাসীরা এই ব্রিজের মাথায় সার্বক্ষণিক পাহারায় থাকত। শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য ব্রোঞ্জ এবং লোহার প্রাচীরের মতো একটা নগর টাওয়ারও স্থাপন করা হয়েছিল এখানে। এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিঙিয়ে শহর আক্রমণ করা ছিল কঠিন থেকেও দুরূহ একটা কাজ। তাই প্যারিসকে এক কথায় একটা দুর্ভেদ্য দুর্গই বলা যেতে পারে। কিন্তু এত সব সত্ত্বেও র্যাগনারের ভাইকিং যোদ্ধাদের শহর আক্রমণের উচ্চাকাঙ্ক্ষাকে কেউ দমাতে পারেনি। তারা 120টি যুদ্ধজাহাজ এবং 5000-এরও বেশি সাহসী যোদ্ধাকে একত্রিত করে দুটি পথে বিভক্ত হয়ে প্যারিস শহর আক্রমণ করার প্রস্তুতি শেষ করে এনেছিল। শহরের মূল গেটটা খুব সংকীর্ণ হওয়ায় লেগার্থা এবং ক্যাল তাদের 5 শতাধিক ভাইকিং যোদ্ধার নেতৃত্ব দিয়ে সামনের টাওয়ার আক্রমণ করার জন্য অগ্রসর হয়েছিল। বাকি যোদ্ধারা ফ্লোকির তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে সেই নদীর উত্তর দিক থেকে সরাসরি শহরের দেয়াল বেয়ে শহরে ঢোকার পরিকল্পনা করেছিল। শহরের গেটে লেগার্থা এবং ক্যাল তাদের বাহিনী নিয়ে যখন এসে পৌঁছায়, তখন তারা লক্ষ্য করে টাওয়ার থেকে ক্রসবো বোল্ট তাদের উপরে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে প্যারিসের সেনারা, এবং তাদের এগুলো দেখে তাদের কাছাকাছি তীর ছুটতেও শুরু করে দিয়েছিল। আর বিপদ বুঝতে পেরে লেগার্থা তার লোকদের থামতে নির্দেশ দেন। অন্যদিকে পানিপথে অবরোধের টাওয়ারগুলো নিয়ে শহরের দেয়ালের কাছাকাছি আসার সাথে সাথে ভাইকিংসদের এই যুদ্ধের অস্থায়ী কমান্ডার ফ্লোকি যুদ্ধের সিংহায় ফু দেন। এটা ছিল ভাইকিংস স্টাইল, মানে যুদ্ধের ডিক্লারেশন দেওয়ার জন্য তারা এই ধরনের সিংহা ব্যবহার করত। ওদিকে তীরন্দাজদের অলক্ষ্যে শহরের গেটে থাকা ছোট্ট দলটি এই অদ্ভুত টাওয়ারগুলোকে ধাপে ধাপে গেটের দিকে নিয়ে যেতে শুরু করেছিল। এগুলো ছিল কাঠ এবং লোহা দিয়ে তৈরি একটা প্রতিরক্ষামূলক খাঁচা। এই খাঁচা ব্যবহার করে তারা অনেকটা নিরাপদেই যে কোনো শহরের গেটের কাছে পৌঁছাতে পারত। শত্রুর ক্রসবো আক্রমণ সহ্য করে ভাইকিং যোদ্ধারা অবশেষে শহরের গেটের সামনে পৌঁছাতে সক্ষম হয়। তবে এ সময় অনেকেই যারা সেই শেডের নিচে দাঁড়াতে পারেনি বা যাদের স্থান হয়নি, তারা ক্রসবো বোল্টের আওতায় পড়ে মারা যায়। অন্যদিকে লেগার্থা তার ডজন খানিক শক্তিশালী যোদ্ধাকে নিয়ে একটা বিশাল কাঠের খণ্ড ব্যবহার করে শহরের গেটে আঘাত করতে শুরু করেছিল। কিন্তু গেটটা ছিল প্রচণ্ড শক্তিশালী এবং ভীষণ মজবুত। আসলে প্যারিস তার প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো রকম ছাড়ই দেয়নি কখনো। এ সময় শহরের গেটের কাছে এসে ওডো সৈন্যদের নির্দেশ দেয় কাঠের কিলোক ব্যবহার করে গেটটাকে আটকে রাখতে।
এর মধ্যে গেটের টাওয়ারের উপর থেকে পাথর ব্যবহার করে প্রতিরক্ষামূলক খাঁচাটি ভেঙে ফেলারও চেষ্টা করা হয় প্যারিস সৈন্যদের পক্ষ থেকে। এদিকে যখন প্যারিসের প্রধান গেট ভাঙার এবং রক্ষা করার চেষ্টা চলছে, তখন অন্যদিকে অবরোধের সরঞ্জাম এবং সৈন্যে সজ্জিত জাহাজগুলো ইতিমধ্যেই শহরের দেয়ালের কাছে পৌঁছে গিয়েছিল। জাহাজ থেকে নামার জন্য ভাইকিংসরা কাঠের তক্তা ব্যবহার করেছিল, যাতে যোদ্ধারা দ্রুত এবং নিরাপদে দেয়ালের কাছাকাছি পৌঁছাতে পারে। যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রচুর পরিমাণে কাঠের তৈরি অদ্ভুত দর্শন এই মইগুলো শহরের দেয়ালের পাদদেশে নিয়ে যাওয়া হয়। এটা ছিল এমন কিছু অদ্ভুত ধরনের কাঠামো যা প্যারিসবাসীরা এর আগে কখনো দেখেনি। এই যন্ত্রটি মূলত 3টি অংশ নিয়ে গঠিত ছিল। নিচের অংশটি পানির উপরে ভাসমান একটা ভেলার মতো কাজ করত, আর মাঝের অংশে ছিল একটা সিঁড়ি। আর এই সিঁড়িটি ছিল অনেক প্রশস্ত এবং স্থিতিশীল, যাতে একাধিক যোদ্ধা সেটা বেয়ে উপরে উঠতে পারে। এই প্রাচীরের মাথার অংশটা দিয়ে মূলত দেয়ালের উপরিভাগে উঠতে হতো। এজন্য মাথার দিকে একাধিক মইয়ের ব্যবস্থা ছিল। আর বলাই বাহুল্য, এই অদ্ভুত ধরনের একটা যুদ্ধাস্ত্র তৈরির কারিগর ছিলেন ফ্লোকি। তো শত্রুদের একের পর এক হামলা সহ্য করে ভাইকিং যোদ্ধাদের দল একের পর এক শহরের দেয়াল বেয়ে উঠতে থাকে। কিন্তু এটা স্পষ্ট ছিল যে প্যারিসের সৈন্যরাও কোনো অংশে কম ছিল না ভাইকিংসদের থেকে। শহরের দেয়ালের উঁচু অবস্থান থেকে তারা ভাইকিংসদের পর্যদস্ত করার জন্য ক্রমাগত ক্রসবো এবং পাথর ব্যবহার অব্যাহত রেখেছিল। একের পর এক ভাইকিং যোদ্ধাদের উপরে উঠতে দেখে এবং পরক্ষণেই তাদের করুণ পরিণতি দেখে কিছু ভাইকিংস ভয় পেতে শুরু করেন। কিন্তু রোলো এবং বিয়র্ন সৈন্যদের সরঞ্জামের নিচ থেকে দেয়াল ভাঙতে নির্দেশ দিতে থাকেন। যদিও র্যাগনার ফ্লোকির কাছে কমান্ড হস্তান্তর করেছিলেন, কিন্তু তিনি পরিস্থিতির উপরে গভীরভাবে নজর রেখেছিলেন। প্রচুর সংখ্যক যোদ্ধা সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে কিছু ভাইকিংস অবশেষে দেয়ালের কাছে পৌঁছাতে সক্ষম হয়। লম্বা এবং শক্তিশালী ভাইকিংসরা স্বাভাবিকভাবে কিছুটা সুবিধা পাচ্ছিল প্যারিসের সেনাদের থেকে। তারা হাতের কাছে যে শত্রুকে পাচ্ছিল তাদের পাগলের মতো হত্যা করছিল। এ সময় ওরও শহরের দেয়ালের কাছে পৌঁছে যায়। ভাইকিংসদের দেয়াল দখল করতে দেখে সে সৈন্যদের মৃত্যুকে উপেক্ষা করে টাওয়ারের গেট বন্ধ করার জন্য জোর দেয়। সে এ সময় লক্ষ্য করে বিজয়ের পাল্লা ইতিমধ্যে ভাইকিংসদের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে। এটা দেখে প্রথমবারের মতো কমান্ডিং করা ফ্লোকি তার আর আনন্দ ধরে রাখতে পারেনি। সে বুঝতে পারছিল তার নেতৃত্বে ভাইকিংসরা প্যারিস দখল করতে চলেছে। যুদ্ধের এই অবস্থাটা প্যারিসের ভেতরে থাকা সাধারণ জনগণও বুঝতে পারছিল। তাই এই বিদেশি ভাইকিংস নামের বর্বররা যে তাদের খুব সন্নিকটে চলে এসেছে সেটা ভেবে এই লোকগুলো তাদের জিনিসপত্র গুছিয়ে লুকিয়ে ফেলতে শুরু করেছিল। এই ভয়ের আঁচ রাজা চার্লসকেও ছুঁয়ে গিয়েছিল। চার্লস তার বিলাসবহুল প্রাসাদে বসে ভয়ে কাঁপতে শুরু করেছিল। তার ভীত সন্ত্রস্ত অভিব্যক্তি দেখে মন্ত্রীরা তাদের মনোবলও হারিয়ে ফেলে। তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টা বুঝতে পেরে রাজা চার্লস শেষ পর্যন্ত তার মুখের ভয়টাকে লুকানোর জন্য একটা মুখোশ পরে নেন। অন্যদিকে লেগার্থার অগ্রগতি খুব একটা মসৃণভাবে চলছিল না। প্যারিস শহরের ফটকটি ছিল তাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী এবং মজবুত। তারা যেভাবেই যত শক্তি দিয়ে ধাক্কা দিক না কেন বরাবরই এটি ভাঙতে ব্যর্থ হয় তারা। তবে ক্যাল্প অবশেষে তার লোকদের দুটি বিশাল ক্রসবো ভোল টানার নির্দেশ দেন এবং তারপর সে দুজন শক্তিশালী লোককে তাদের হাতুড়ি দিয়ে সেগুলোকে গেটের কাঠের মধ্যে গেঁথে দিতে বলেন। কিছুক্ষণ পর বোল দুটো গাঁথার কাজ শেষ হলে তাদের দুই প্রান্তে দুটো দড়ি বেঁধে সেগুলোকে দুটো ঘোড়ার মাধ্যমে টানার নির্দেশ দিতে থাকেন। তার এই ঘোড়ার সাথে সংযুক্ত করার বিষয়টা শেষ পর্যন্ত কাজে দেয়। ঘোড়া এবং কয়েক ডজন শক্তিশালী লোক একসাথে বল প্রয়োগ করার সাথে সাথেই শহরের গেটটি অবশেষে ভেঙে পড়ে। কিন্তু শহরের ফটকটি খোলার পর দেখা যায় ভেতরে কেউ নেই। সামনে শুধু বোর্ডিং ব্রিজটা ফাঁকা পড়ে আছে। তবে এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করার সময় তাদের হাতে ছিল না। তাই বিষয়টাকে ইগনোর করে যোদ্ধারা সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু ব্রিজের মাঝপথে যাওয়ার পর ক্যাল্প বুঝতে পারে তাদের কিছু একটা ভুল হয়েছে। তাই সে লেগার্থাকে দ্রুত পিছু হটতে বলে। কিন্তু লেগার্থা তার আদেশ কেন শুনবে? তাই কোনো উপায় না দেখে ক্যাল্প এবার লেগার্থাকে একটা ঘুষি মেরে তাকে ফেলে দেয় এবং একসময় তাকে বের করে নিয়ে আসে। এদিকে ড্রব্রিজটি পড়ে যাওয়ার সাথে সাথেই তারা দেখতে পায় প্যারিসের যোদ্ধারা ভাইকিংসদের উপরে ক্রসবো বোল্ট দিয়ে ফায়ার করতে শুরু করেছে। সরু করিডোরে ভাইকিংসদের লুকোনো জায়গা প্রায় ছিল নাই বললে চলে। তারা প্যারিসিয়ানদের ফাঁদে আটকা পড়ে একের পর এক প্রাণ দিচ্ছিল। তবে সৌভাগ্যবশত ক্যাল্প সময় মতো লেগার্থাকে টেনে বের করে আনতে পারে এবং অল্পের জন্য বেঁচে যায় সেদিন লেগার্থা। সার্বিক পরিস্থিতিতে বলাই যায় লেগার্থা বেঁচে গেলেও তার বেশিরভাগ যোদ্ধা সেদিন বেঘোরে প্রাণ হারিয়েছিল। ওদিকে ফ্লোকির বাহিনী টাওয়ারের যুদ্ধে যখন বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছিল, ঠিক তখন রাজকুমারী গিসলা টাওয়ারের উপরে উঠে আসে
এ সময় তার হাতে একটা রক্তে রঞ্জিত পতাকা দেখা যায়। আর এই বিষয়টা দেখে যোদ্ধারা আবার মনোবল ফিরে পায়। একই সাথে গিসলা তার সৈন্যদের নির্দেশ দিতে শুরু করে বীরত্বের সাথে যুদ্ধ করার। এই পদক্ষেপ নিঃসন্দেহে প্যারিস সৈন্যদের মধ্যে অপরিসীম আত্মবিশ্বাস তৈরি করেছিল। গিসলার বক্তৃতার পর সমস্ত প্যারিসীয় যোদ্ধা হঠাৎ ঐশ্বরিক সাহায্য পায় বলেই মনে হয়েছিল। তাদের মনে যে ভয় এতক্ষণে বাসা বেঁধেছিল সেটা যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। তারা তাদের জীবনের পরোয়া না করে এবার ভাইকিংসদের উপরে পাল্টা আক্রমণ শুরু করে। প্যারিসের যোদ্ধারা মূলত শহরের দেয়াল বেয়ে উঠে আসা সমস্ত ভাইকিংসদের সাথে লড়াই করতে শুরু করেছিল। আসলে এটা ছিল সম্ভবত বিশ্বাসের শক্তি, আর সেই শক্তির বলে বলিয়ান হয়েই প্যারিসের সৈন্যরা লড়ে যাচ্ছিল র্যাগনারের যোদ্ধাদের সাথে। ভাইকিং সৈন্যদেরকে একের পর এক হতাহত হওয়ায় শহরের দেয়ালের পাদদেশে মৃতদেহের ছোট্ট একটা স্তূপে পরিণত হয়। এসব দেখে ফ্লোকি এবার আতঙ্কিত হতে শুরু করে। সে বুঝতে পারছিল তার হাতে চলে আসা যুদ্ধটা আবার যেন প্যারিসের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু এর মধ্যে সে আরও একটা ব্যাপার লক্ষ্য করে। সে খেয়াল করে দেয়ালে উঠতে যাওয়া ভাইকিং সৈন্যদের উপরে গরম তেল ঢেলে দেওয়া হচ্ছে এবং সেটাতে এক সৈন্য আগুনও ধরিয়ে দিচ্ছে। ফলে মুহূর্তের মধ্যেও কয়েকজন ভাইকিং যোদ্ধা আগুনে পুড়ে মারা যায়। পুরো যুদ্ধক্ষেত্র সেই মুহূর্তে ভাইকিংসদের কান্নায় ভরে ওঠে। অবরোধের সিঁড়িগুলো জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো লড়াইটা প্রচণ্ড আগুনে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিছু সময়ের ব্যবধানে যুদ্ধের মোড় প্যারিসের দিকে ঝুঁকে পড়েছিল। আর ফ্লোকি কল্পনাও করতে পারছিল না যে কাঠের সিঁড়িগুলোর জন্য সে এত গর্বিত ছিল। শেষ পর্যন্ত এটি তার সবচেয়ে বড় ভুল হয়ে উঠবে। এ সময় রোলো এবং বিয়র্ন তখনও অবশিষ্ট ভাইকিং যোদ্ধাদের নিয়ে শহরের দেয়াল বেয়ে উঠতে নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু অন্য ভাইকিংসদের ব্যর্থতা দেখে অনেকেই তাদের আশা হারিয়ে ফেলেছিল। কেউ আর আত্মত্যাগ করতে স্বীকার করেনি। একজন যোদ্ধা আরোহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দেখে রোলো কোরাল দিয়ে তাকে খুন করে। তবে অনেক আক্রমণের পরেও শহরের প্রাচীর দখল করতে ব্যর্থ হওয়ায় রোলো এবার নিজেই উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। প্যারিসীয় সৈন্যদের আক্রমণ এড়িয়ে রোলো প্রাচীরের কিনারায় পৌঁছে প্যারিস সেনাবাহিনীর সাথে জীবন যুদ্ধের লড়াই জড়িয়ে পড়ে। বিয়র্নও আরেকটা পথ দিয়ে উপরে উঠে আসে। আর ভাই এবং সন্তানের এই যুদ্ধ র্যাগনার দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল। নিজের ছেলে এবং ভাইয়ের বিপদ দেখে সে আর অপেক্ষা করতে পারছিল না। শত্রুদের তীরের আঘাত এড়িয়ে র্যাগনারও একসময় উপরে উঠে আসে। এদিকে শহরের প্রাচীরে উঠেই রোলো একাই 10 জনের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিল। জীবনে প্রথমবারের মতো এত সাহসী একজন পুরুষকে দেখে গিসলাও তাৎক্ষণিকভাবে হতবাক হয়ে যায়। প্যারিসীয় সৈন্যরা রোলোকে পরাজিত করতে পারেনি, তাই যে ময়ে দাঁড়িয়ে রোলো যুদ্ধ করছিল সেটা একসময় কেটে দেয়। ফলে দেখা যায় রোলো এবার ঝোঁক সামলাতে না পেরে নিচের পানিতে পড়ে যায়। ওদিকে তার ছেলেকে বাঁচাতে উদ্বিগ্ন র্যাগনার শহরের প্রাচীরের উপরে ছুটে আসে। এ সময় সে দেখতে পায় বিয়র্ন শত্রুদের সাথে লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত সেও ব্যর্থ হয়। অনেকটা সৌভাগ্যবশত র্যাগনার ল্যাডব্রোক সময় মতো বিয়র্নকে উদ্ধার করতে পারে, কিন্তু র্যাগনার শত্রুর ঘেরা টোপে পড়ে যায় একসময়। জীবন মৃত্যুর লড়াইয়ে র্যাগনার হাতের কাছে সমৃদ্ধ শহর প্যারিসের দিকে শেষবারের মতো এক নজর তাকায়। তার চোখটা আকাঙ্ক্ষা এবং অনিচ্ছায় ভরে ওঠে। আর শেষ পর্যন্ত র্যাগনারও শহরের প্রাচীর থেকে পড়ে যায়। মৃত ভাইকিং যোদ্ধাদের মৃতদেহের স্তূপের উপরে এসে পড়ে র্যাগনার। প্রাচীর থেকে র্যাগনারের পতনের সাথে সাথে ইতিহাসে লিপিবদ্ধ প্যারিসের এই অবরোধ শেষ পর্যন্ত ভাইকিংসদের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল। সেই মুহূর্তে ফ্লোকি তার চারপাশে আগুনের কুণ্ডলী দেখে এবং অসংখ্য নিজের ভাইদের মৃতদেহ দেখে ভেঙে পড়ে। এত বড় পরাজয়ের মুখোমুখি হয়ে ভাইকিংসদের আবার দেখার জন্য তার আর কোনো মুখ ছিল না। তাই ফ্লোকি একটা ছুরি তুলে নিয়ে আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। তার জীবনের একেবারে শেষ মুহূর্তে একজন যোদ্ধার চিৎকারে তার হুঁশ ফিরে আসে। এতে ভীত ফ্লোকি শেষ পর্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এরকম একটা মহাযুদ্ধের পর করিডোরে মৃতদেহের স্তূপ দেখে রাজা চার্লস অবশেষে বুঝতে পারেন ভাইকিংসটা কল্পনার মতো এতটা ভয়ঙ্কর ছিল না। র্যাগনার ল্যাডব্রোক ইংলিশ ভূখণ্ডকে যত সহজে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছিলেন, ঠিক তার উল্টো ঘটনা ঘটেছিল প্যারিসে। উপরন্তু তার শত শত যোদ্ধা, ফ্লোকির উদ্ভাবিত বিশেষায়িতময় নতুন কৌশল কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে দিয়েছিল না প্যারিসের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। তাই এটা স্বাভাবিকভাবে বলাই যেতে পারে যুদ্ধ শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও লড়তে হয়। র্যাগনার ঠিক সেখানেই হেরে গিয়েছিলেন প্যারিসিয়ানদের কাছে। কিন্তু এত প্রাণহানির পরেও র্যাগনার কি তার হাল ছেড়ে দিয়ে কাটতে কাটে ফিরে যাবেন, নাকি নাসরবান্দা হিসেবে ইতিমধ্যেই পরিচিত র্যাগনার ল্যাডব্রোক আবারও নিজেকে সংগঠিত করবেন প্যারিস আক্রমণের জন্য? সেটা কিন্তু প্রশ্ন থাকলো আপনাদের জন্য। 1000 বছরেরও বেশি সময় আগে
যখন বর্তমান সময়ের মতো এত খতরনাক অস্ত্রের ঝঞ্ঝনানি ছিল না। কেউ এত বড় মাপের প্রাণঘাতী অস্ত্র নিয়ে গবেষণাও করতো না এবং সেগুলো ডেভেলপও করতো না। কিন্তু একটা বিষয় ছিল তখনকার মানুষের মধ্যে, সেটা হলো তাদের মস্তিষ্ক ছিল অসাধারণ সব বুদ্ধিমত্তায় পরিপূর্ণ। আমরা গত পর্ব জুড়ে দেখেছিলাম প্যারিস দখল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং শেষের দিকে আমরা দেখেছিলাম সেইন নদীর ভাইকিংসরা একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেটাই কি শেষ ছিল? না, মোটেও না। চলেন তো এই বিষয়টা এবার একটু দেখার চেষ্টা করি। তার আগে একটা কথা বলে রাখছি, আজকের এই পর্বের মাধ্যমেই শেষ হতে চলেছে ভাইকিংসের সিজন 3 গল্প। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং এনজয় করবেন। কাউন্ট ওডোর নির্দেশে লোহার কাটা ভর্তি একটা বিশাল চাকা প্রমোনাটি ভাইকিংস যোদ্ধাদের দিকে ছুটে যেতে দেখা যায়। এটা খুবই ভয়ঙ্কর একটা অস্ত্র ছিল। আপনাদের বলেছিলাম না, এই সময়ের মানুষের মধ্যে বুদ্ধির কোনো অভাব ছিল না, তারই বহিঃপ্রকাশ ছিল এটা। প্রথমবারের মতো এত ভয়ঙ্কর জিনিস দেখে ভাইকিং যোদ্ধারা এতটাই ভীত হয়ে পড়েছিল যে তারা দ্রুত লেজ গুটিয়ে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু যেহেতু তারা ব্রিজের উপরে অবস্থান করছিল, তাই সামনের দিকে অবস্থান করা অনেক যোদ্ধা মরির মতো পিষ্ট এবং বিদ্ধ হচ্ছিল। এই কাঁটাযুক্ত চাকায় গেঁথে ভাইকিংসরা যেভাবে পিষ্ট হচ্ছিল সেটা ছিল বর্ণনাতীত। ভাইকিংসদের হৃদয় বিদারক চিৎকারে প্রতিটি প্যারিসিয়ানকে উদ্দীপ্ত করছিল এ সময়। কিন্তু বুদ্ধিমান ফ্লোকি এই কাঁটাযুক্ত অদ্ভুত অস্ত্রের কিছু একটা ত্রুটি আবিষ্কার করে ফেলে। এই জিনিসটা তার ট্র্যাকে স্লাইড করার জন্য একটা টানের উপরে নির্ভর করত। যদি এটা একবার থেমে যায় তবে চাকাটিকে পিছনে টেনে নেওয়ার জন্য লোহার শিকল দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ত এবং তার জন্য প্রয়োজন ছিল অনেক জনবলের। এই বিষয়টাই বুঝতে পেরে ফ্লোকির মতো এবার রোলও এগিয়ে আসে। সে একটা লম্বা ক্রসবো বোল্ট নিয়ে ধীরে চলা কাঁটাযুক্ত চাকার উপর দিয়ে উল্টো পাশে গিয়ে পৌঁছায়। তারপর লম্বা ক্রসবো বেল্টটি মাটিতে আটকে দেয়, ফলে দেখা যায় কাঁটাযুক্ত চাকাটা আটকে গিয়েছে। বিষয়টা দেখে ওডো তার সেনাদের দ্রুত সেটাকে নিয়ন্ত্রণে নিতে নির্দেশ দেন। কিন্তু সে যতই চিৎকার করুক না কেন, চাকাটি সরিয়ে নিতে পারছিল না প্যারিসের সেনারা। এই অবস্থা দেখে বিপুল সংখ্যক ভাইকিং যোদ্ধা সেই চাকার উপর দিয়ে প্যারিস শহরের প্রবেশ গেটের দিকে ছুটে আসতে থাকে। এই পুরো অবস্থা দেখে মনে হচ্ছিল বিজয়ের দাড়িপাল্লা বুঝি এবার ভাইকিংসদের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু কি হতে চলেছিল সেটা তো আমরা দেখবই। কিন্তু তার আগে আমাদের মনে হয় একটা প্রশ্ন ইতিমধ্যে মনে উকি দিয়েছে। সেটা হলো গত পর্বের শেষের দিকে সেই বিপর্যয়ের পরেও কিভাবে ভাইকিংসরা পুনরায় শক্তি সঞ্চয় করে এত দ্রুত শহরের গেট পেরিয়ে সেতুর করিডোরে প্রবেশ করতে পেরেছিল। এই বিষয়টা জানতে হলে আমাদের কয়েকদিন আগে ফিরে যেতে হবে। গত পর্বে আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে ফ্লোকির সেনাপতিত্বে প্যারিস অবরোধ চরমভাবে ব্যর্থ হয়েছিল ভাইকিংসদের এবং তাদের হতাহতের সংখ্যাও ছিল অগণিত। র্যাগনারও শহরের প্রাচীর থেকে পড়ে গিয়েছিলেন। যদিও মৃতদেহের স্তূপে পড়েছিলেন বলে সামান্য আহত হলেও শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিলেন তিনি। কিন্তু তার এই আঘাতটা আসলেই ছিল মারাত্মক। আঘাতের ফলে র্যাগনারের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে যখন প্রস্রাব করতে যাচ্ছিল তখন তার প্রস্রাবের সাথে রক্ত দেখা যাচ্ছিল। তবে র্যাগনার তার এই বিষয়টা নিয়ে কারো সাথে কোনো আলাপই করেনি। তবে সে অনুভব করতে পারছিল তার হয়তো সময় শেষ হয়ে আসছে। ফলে র্যাগনার ফ্লোকির সাথে একদিন দেখা করে এবং তার সম্পর্কে ফ্লোকি কি ভাবে সেটা তার কাছে সে জানতে চায়। কিন্তু এ সময় ফ্লোকি তার ব্যর্থতার জন্য নিজেকেই দোষী ভেবে যাচ্ছিলেন। সে তখনও বিশ্বাস করতে পারছিল না দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ভক্তি থাকা সত্ত্বেও এই দেবতারা কেন তাকে শেষ মুহূর্তে পরিত্যাগ করলেন। ফ্লোকির এই মনোভাব জানার পর র্যাগনার তাকে খুব একটা দোষ দেয়নি। সে শুধু ফ্লোকিকে বলেছিল এখনই সে প্যারিস আক্রমণের আশা ছেড়ে দেবে না। এর কয়েকদিন পর রাতে র্যাগনার একটা গোপন আক্রমণের ব্যবস্থা করে, আর সেই সিদ্ধান্ত মোতাবেক রাত নামলে লেগার্তা কয়েকজনকে সাথে নিয়ে চুপচাপ সেইন নদীর করিডোরে ঢুকে পড়ে। তারা কোনো শব্দ করেনি, ফলে কোনো রক্ষীরাও তাদের এই গোপন তৎপরতা সম্পর্কে বুঝতে পারছিল না। অন্ধকারকে কাজে লাগিয়ে লেগার্তার দলটি একসময় করিডোরে থাকা শত্রুদের একে একে শেষ করে দিতে থাকে। কিন্তু ঠিক সেই সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে যায় প্যারিসের সেনারা। ফলে তারা ক্রসবো বোল্টগুলি তাদের দিকে ছুটতে শুরু করে। হঠাৎ করেই অবস্থা বেগতিক দেখে লেগার্তা তার সাথে নিয়ে আসা মশাল তুলে গরম তেল গেটের দেয়ালে ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা শহরের গেটটাকে পুড়িয়ে ফেলতে শুরু করে। আর র্যাগনারের পরিকল্পনা মতোই এই গেটের বাইরে প্রচুর সংখ্যক ভাইকিং সৈন্য অনেক আগে থেকেই জড়ো হয়েছিল। তাই গেটটা ভেঙে পড়ার সাথে সাথে ভাইকিং যোদ্ধারা নেকড়ের মতো ব্রিজ করিডোরের দিকে ছুটে যায়। কিন্তু তারা আশা করেনি যে প্যারিসের প্রতিরক্ষার সবচেয়ে দুর্ভেদ্য একটা অস্ত্রকে তখনও তাদের মোকাবেলা করতে হবে।
ভাইকিংসদের আক্রমণ প্রতিহত করার জন্য ওডো এবং রাজকুমারী সেই কাঁটাযুক্ত চাকা ভাইকিংসদের দিকে পাঠিয়ে দেয়। আর এরপরের দৃশ্যটাই আমরা শুরুর দিকে দেখেছিলাম। তো চলেন এবার দেখি তারপরে কি হতে চলেছিল। আমরা রোলোর থেকে শেষ করেছিলাম। রোলো ভাইকিংসদের নিয়ে প্যারিস শহরের দিকে আক্রমণ করতে অগ্রসর হতে শুরু করেছিল। তার এই বিধ্বংসী চেহারা দ্বিতীয়বারের মতো গিসলা দেখতে পায় এবং তার যুদ্ধের পারদর্শিতা দেখে সে শুধু হতবাকী হয় না, গিসলা ভাবতে শুরু করে পৃথিবীতে এত সাহসী মানুষও থাকতে পারে। তার মতো এই দৃশ্য দেখে সেদিন ওডো আতঙ্কিত হয়ে যায়। তাই সে তাড়াহুড়ো করে এরপর রাজা চার্লসকে খুঁজতে থাকে। ওডো আশা করেছিল রাজা হয়তো এই পরিস্থিতিতে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেবেন, কিন্তু কিং চার্লস ছিলেন একজন ভীতু এবং কাপুরুষ ব্যক্তি। তিনি ওডোর প্রস্তাব শুনে তাকে বলেন তার সেখানে যাওয়া হবে পুরো প্যারিসিয়ানদের জন্যই অর্থহীন। তার মেয়েকে সে তার পরিবর্তে যুদ্ধক্ষেত্রে তো রেখেছেই এবং এটাই যথেষ্ট। এই বোকা টাইপের কথা শুনে ওডোর কাছে এটা পরিষ্কার হয়ে যায় এই অপদার্থ রাজাকে বলে কোনো লাভ নেই, তাকে এখন যুদ্ধক্ষেত্রে ফিরতে হবে। ফেরার পথে তিনি রাজার রক্ষীদের সাথে দেখা করেন। এই সৈন্যরা সকলেই ওডোর সাথে ভাইকিংসদের সাথে লড়াই যেতে চাইছিল। ওডো তাদের সম্মতি দিলে শহরের গেটে বিপুল সংখ্যক সৈন্য মুহূর্তের মধ্যেই জড়ো হয় এবং বলাই বাহুল্য এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ। মুহূর্তের মধ্যে পুরো সরু করিডোর মানুষে ভরে যায়। কে ভাইকিংস এবং কে প্যারিসিয়ান সেটা বোঝার কোনো উপায় ছিল না। কয়েকজন সাহসী যোদ্ধা এদের মধ্য দিয়ে বেরিয়ে আসার একটা পথ তৈরি করে ফেলে। জনাকীর্ণ স্থানে তাদের জন্য সমানভাবে লড়াই করা অত্যন্ত কঠিন করে তুলেছিল। প্যারিসবাসীদের জনসমুদ্রের মুখোমুখি হয়ে রোলো বুঝতে পেরেছিল তারা কখনোই এইভাবে শহরে প্রবেশ করতে পারবে না। তাই প্রাণহানির ক্ষতি কমাতে তিনি সবাইকে পিছু হটার নির্দেশ দেন। এরপর প্যারিস সেনারা ড্র ব্রিজটি তুলে নেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সিনড্রিক নামের বৃদ্ধা মহিলাকে বন্দী করতে সক্ষম হয় ওডো এবং তার সেনারা। যেহেতু সিনড্রিক ফ্র্যাঙ্কিশ ভাষা জানতেন এবং ভাইকিংসদের সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন তিনি, তাই ওডো তাকে হত্যা করেনি। ওডো সিনড্রিককে বিচারের জন্য চার্লসের সামনে নিয়ে আসেন। সিনড্রিক চার্লসকে তখন বলেন তিনি কোনো দেশ বা জাতির অন্তর্ভুক্ত নন, তিনি শুধুমাত্র একজন ট্রাভেলার এবং ভাইকিংসদের সাথে পশ্চিম ভ্রমণ করতে বেরিয়েছিলেন। সিনড্রিকের কথা শুনে চার্লস সিদ্ধান্ত নেন তাকে তার সাথে রাখা দরকার, তাই তিনি সিনড্রিককে হত্যা করার নির্দেশ দেন না। ওডো সিনড্রিককে এ সময় জিজ্ঞাসা করে এই সাহসী যোদ্ধাকে যে একা হাতে তাদের সেরা যুদ্ধযন্ত্রটি ধ্বংস করে দিয়েছে, তাদের সেরা যুদ্ধযন্ত্রটি ধ্বংস করে দিয়েছে, এত শক্তিশালী ব্যক্তি সে আগে কখনো দেখেনি। সিনড্রিক তার কথায় উত্তর দেয় এর নাম হচ্ছে রোলো এবং সে ভালুকের মতো যুদ্ধ করে। আচ্ছা, আপনাদের কি মনে আছে? মনে হয় গত পর্বেই তো বলেছিলাম আমি, তা সিয়ার একবার রোলোকে ভালুক এবং রাজকুমারীর বিবাহ সম্পর্কে কি বলেছিল। তবে বর্তমান সিচুয়েশন দেখে মনে হচ্ছে রোলো সৌভাগ্য শীঘ্রই আসতে চলেছিল, কি জানি, চলুন দেখতে থাকি। তো ভাইকিংসরা যখন প্যারিস আক্রমণ করছিল ঠিক একই সময়ে তখন ইংল্যান্ডে এগবার্টও নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। একবার যেমন র্যাগনারের সাথে বেইমানি করে ভাইকিংস বসতি ধ্বংস করে দিয়েছিল, ঠিক তেমনি কোয়েন্থ্রিতো তার কথা থেকে সরে এসেছিল। নিজের মার্সিয়া রাজ্য দখল করার পর সে আর নিজেকে ওয়েসেক্সের একটা সামন্ত রাষ্ট্র হিসেবে মেনে নিতে সম্মত হননি। তবে কোয়েন্থ্রিত শুধু একবার্টকে কর দিতেই অনিচ্ছুক ছিলেন না, সে মার্সিয়া রাজ্যে একবার্টের পাঠানো কিছু অভিজাত দূতকেও হত্যা করেছিলেন। ফলে একবার্ট ক্ষিপ্ত হয়ে অ্যাথেলুলকে কোয়েন্থ্রিতকে একটা হুমকি দিয়ে পাঠান। বার্তাটা ছিল এরকম, যদি কোয়েন্থ্রিত কর প্রদান না করে তবে তারা যুদ্ধে লিপ্ত হবে। অ্যাথেলুল তার বাবার আদেশ পালন করেছিল, কিন্তু কোয়েন্থ্রিতের রাজ্যে আসার পর অ্যাথেলুলকে চরম অপমান করা হয়। একজন চাকরের মতো জামা কাপড় পরিয়ে তার সামনে হাজির করা হয়। অ্যাথেলুলকে দেখে কোয়েন্থ্রিত অন্য একটা ছোট্ট শিশুকে তার সামনে একসময় হাজির করেন এবং একবার্টের পুত্রকে বলেন এই শিশুটি তার এবং র্যাগনারের। ফলে বোঝা যায় কোয়েন্থ্রিত একবার্টের বিরুদ্ধে যাওয়ার সাহস করেছিলেন, কারণ সে জানত র্যাগনার যখন এই শিশুটির কথা জানতে পারবে যে তার সন্তান কোয়েন্থ্রিতের কাছে রয়েছে, তখন সে তার পক্ষে স্বাভাবিকভাবেই দাঁড়াবে। তাই একবার্টকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কোয়েন্থ্রিত যেটা জানতো না সেটা হলো ভাইকিংস বসতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছিল একবার্ট, এবং একবার্টও ইতিমধ্যে র্যাগনারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু র্যাগনারের সাথে কোয়েন্থ্রিতের সম্পর্ক থাকলেও সেদিন একবার্টকে সে সরাসরি হুমকি দিতে পারেনি, বরং কোয়েন্থ্রিত কিছু কর দিতে সম্মত হয়েছিল শেষ পর্যন্ত। এর মাধ্যমে অ্যাথেলুল তার মিশন সম্পন্ন করেছিলেন ঠিকই, কিন্তু সে জানতো না তার সাথে আবারও প্রতারণা করা হয়েছে। তবে এবার অন্য কেউ নয়, তার নিজের বাবা একবার্ট তাকে ঠকিয়েছিল। একদিন একবার জুডিথের ঘরে গিয়ে তাকে এবং তার ছেলেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু জুডিথকে তার জন্য একটা মূল্য দিতে হয়েছিল। সেই মূল্যটা কি ছিল
সেটা আর আপনাদের স্পষ্ট করে বলার প্রয়োজন নেই মনে হয়। এসব ঘটনা থেকে বোঝা যায় রাজা একবার শুধু ভীরু কাপুরুষই ছিলেন না, একই সাথে তিনি ছিলেন চরম লেভেলের লম্পট টাইপের রাজা। তো যাই হোক, ইংল্যান্ডে যখন এসব চলছিল তখন প্যারিসে র্যাগনার ইতিমধ্যে তার 1000-এরও বেশি যোদ্ধা এবং বেশ কিছু ঘোড়া হারিয়েছিলেন। কিন্তু তারপরেও র্যাগনার প্যারিস আক্রমণ করার ইচ্ছা ত্যাগ করেছিল না। সে অবশিষ্ট সৈন্যদের প্যারিস শহরের গেটে ক্যাম্প স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন। এই বিষয়টা 4 দেয়ালের মধ্যে বন্দী প্যারিসিয়ানরাও বুঝতে পেরেছিল এবং শহরের ভেতরের অবরুদ্ধ ওডোর বুদ্ধিও প্রায় শেষ হয়ে এসেছিল। শহরের মজুদকৃত খাদ্যশস্যও ধীরে ধীরে কমে আসতে শুরু করেছিল এবং এছাড়াও তারা একটা বড় আকারের মহামারী প্লেগের মুখোমুখি হয়েছিলেন। এই প্লেগে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। বিষয়টা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, যদি এই প্লেগ চলতে থাকে তাহলে ভাইকিংসদের আক্রমণ করার আর প্রয়োজন হবে না প্যারিস পতনের জন্য। এই প্লেগই প্যারিসিয়ানদের শেষ করে দেবে। এই পুরো বিষয়গুলো ওডো রাজাকে সার্বক্ষণিকভাবে ব্যাখ্যা করে যাচ্ছিলেন। যদিও প্যারিসের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্ভেদ্য এবং প্যারিসিয়ানরা ভাইকিংসদের সাথে কয়েকটা যুদ্ধে জয়লাভও করেছিল, তবু ভাইকিংসদের সংখ্যা স্পষ্টতই তাদের থেকে এগিয়েই ছিল বলা যায়। যদি তারা সরাসরি যুদ্ধের জন্য শহরের বাইরে যায় তবে এই প্যারিসবাসীদের জয়ের কোনো সম্ভাবনাই নেই, সেটা ওডো রাজা এবং রাজকুমারী বুঝতে পেরেছিলেন। এই নিয়ে তাদের মধ্যে একদিন আলোচনার সময় ওডো পরামর্শ দেয়, যেহেতু ভাইকিংসদের লক্ষ্য শহর আক্রমণ করা, তাই তাদের কিছু সোনা দিয়ে ক্ষতিপূরণ করা যায় কিনা সেটার একটা চেষ্টা করে দেখা উচিত। এতে হয়তো ভাইকিংসদের প্যারিস থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে। কিন্তু তার এই প্রস্তাবে গিসলা রাজি হয়নি। তিনি বলেছিলেন সভ্য মানুষের বর্বরদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। এ সময় তাদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। রাজা চার্লসও তার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাই তিনি পরের দিন সকালে গির্জায় গিয়ে ঈশ্বরের ইচ্ছাটা কি সেটা শোনার সিদ্ধান্ত নেন। এদিকে ভাইকিংসদের একের পর এক ধারাবাহী পরাজয় তাদের মনোবলকে কমিয়ে দিয়েছিল। তারা ইতিমধ্যেই প্যারিস দখলের জন্য সরাসরি যুদ্ধ এবং রাতের অভিযানের জন্য চেষ্টা করেছিল, কিন্তু প্যারিস তখনও পর্যন্ত অক্ষত ছিল তাদের থেকে। যখন ভাইকিংসরা ভাবছিল তাদের ভুলটা ঠিক কোথায় হচ্ছে, তখন প্যারিসের একদল সৈন্য সিন্ডিককে ভাইকিংসদের শিবিরে নিয়ে আসে। এতে বোঝা যায় চার্লস শেষ পর্যন্ত আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সাথে। অন্যদিকে র্যাগনারের শরীর ক্রমেই খুব দুর্বল হয়ে পড়ছিল। সে শুয়ে থাকতেই বেশি পছন্দ করত। সেদিন চার্লসের পক্ষ থেকে আলোচনার নির্দিষ্ট শর্তাবলী বলার পর প্যারিসিয়ান দূত সিন্ডিককে সাথে নিয়ে ফিরে যাওয়ার জন্য যখন ঘুরে দাঁড়িয়েছেন, তখন রোলো এগিয়ে গিয়ে সিন্ডিককে মুক্ত করে তার সাথে নিয়ে আসে। রোলোর মতো এই বিশাল ভালুকের মতো যোদ্ধার মুখোমুখি হয়ে দূতের মুখে ভয় এবং আতঙ্ক ফুটে ওঠে। তাই সিন্ডিককে ছেড়ে দেওয়া ছাড়া তার আর অন্য কোনো উপায় ছিল না। প্যারিসিয়ানরা চলে যাওয়ার পর ভাইকিংসদের মধ্যে বেশিরভাগই রাগে ফেটে পড়ে। আসলে র্যাগনার ছাড়া তাদের একজনও রাজার সাথে আলোচনায় রাজি ছিল না। তারা চাইছিল প্যারিসে রক্তের বন্যা বইয়ে দিতে। তারা শহর আক্রমণ করার জন্য জোর দিয়েছিল তাকে। এমনকি তারা র্যাগনারকে এমনও যুক্তি দেখিয়েছিল, যদি তারা শহরে নাও ঢুকতে পারে তবুও প্যারিসবাসী না খেয়ে একসময় মারা যাবে। কিন্তু এত সব কথার পরেও র্যাগনার তীব্র যন্ত্রণা সহ্য করে একসময় উঠে দাঁড়ায় এবং ভাইকিংসদের রাজা সকলের কাছে ঘোষণা করেন তার সিদ্ধান্তই শেষ কথা। পরের দিন খুব ভোরে রোলো বুঝতে পারে র্যাগনার তার ঘরে নেই, সে বেরিয়ে গিয়েছে। তাই রোলো ধরেই নিয়েছিল র্যাগনার নিশ্চয়ই আলোচনা করার জন্য প্যারিস শহরে গিয়ে পৌঁছেছে। তাই সবাই এবার সেদিকে রওনা হয়। অন্যদিকে র্যাগনার খুব কষ্টে একসময় ওরও সাথে গিয়ে দেখা করে, তবে কোনো পক্ষই এ সময় ফালতু পেঁচাল না পেরে সময় নষ্ট করেননি। ওডো র্যাগনারকে জিজ্ঞাসা করেন তাদের চলে যাওয়ার জন্য কত টাকা দিতে হবে তাদের। সে এ সময় একটা ফিগারও বলে। ওডো বলে 5760 পাউন্ড সোনা তাদের জন্য কি যথেষ্ট নয়? এই কথাটা শুনে র্যাগনার হেসে ওঠে এবং উত্তর দেয়, 5760 পাউন্ড সোনা আসলেই খুব কম। আমার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন, কিন্তু তোমার জন্য এটা একেবারেই মূল্যহীন। র্যাগনারের কথা শুনে ওডো জিজ্ঞাসা করে, কি এটা? র্যাগনার উত্তর দেয়, তোমার ধর্মযাজককে আমার দরকার। এই কথা বলার মাধ্যমে র্যাগনার আরেকটা অদ্ভুত কাজ করতে যাচ্ছিল। দেখা যায় র্যাগনারের কথা মেনে নিয়ে ওডো পুরোহিতকে পাঠিয়ে দিয়েছে। সেদিন র্যাগনারকে নদীর পানিতে নামিয়ে ব্যাপটিস্ট অনুষ্ঠান শুরু হয়, মানে র্যাগনার খ্রিস্ট ধর্মে নিজেকে দীক্ষিত করছেন। আসলে র্যাগনার অ্যাথেলিস্তানকে এতটাই মিস করত যে সে শত্রু ধর্মে স্থানান্তরিত হতে চেয়েছিল। এই দৃশ্যটা ল্যাগার্থা এবং অন্যরা দৌড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি রেগে গিয়েছিল ফ্লোকি। র্যাগনারের এই কাণ্ডে সে অনেকটাই ভেঙে পড়ে। ভাইকিংসদের জন্য র্যাগনারের এই কাজটি ছিল তাদের নর্স দেবতাদের সম্পূর্ণ অপবিত্র করার মতো।
তো ব্যাপটিস্টের পর র্যাগনারের সম্পূর্ণ মানসিক অবস্থা পুনর্জন্মের মতো মনে হয়েছিল। এর কয়েকদিন পর প্যারিসীয়রা তাদের প্রতিশ্রুতি পূরণ করে এবং 5760 পাউন্ডের বেশি সোনা ভাইকিংসদের দিয়ে দেয়। একই সাথে তারা আশা করেছিল ভাইকিংসরা প্যারিস ছেড়ে তাদের নিজের দেশে ফিরে যাওয়ার জন্য রওনা হবে। রোলো তাদের ফিরে যাওয়ার এই বিষয়টা একসময় র্যাগনারকেও জানায়, কিন্তু র্যাগনার একটা অদ্ভুত জবাব দেয় তাকে। সে বলে প্যারিসের দেয়া সম্পদের সাথে তাদের চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ সে বুঝতে পারছে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। সেদিন সন্ধ্যায় ভাইকিংসরা নাচ গান গেয়ে তাদের এই বিজয়টা উদযাপন করছিল। যদিও তারা 1000-এর বেশি লোককে হারিয়েছিল, কিন্তু এই অর্জন নিঃসন্দেহে একটা বড় সাফল্য ছিল তাদের। ভাইকিংসরা যখন বিজয় উদযাপনে ব্যস্ত, তখন র্যাগনার একসময় তার ঘরে বিয়র্নকে ডেকে নেয় এবং তাকে একটা বিশেষ উপহার দেয় সে, এবং সেটা ছিল একটা বিশেষ কাজ। সেই কাজটা কি সেটা আমরা একটু পরে জানব। এদিকে র্যাগনারের স্বাস্থ্যের অবস্থাও দিন দিন অবনতি হচ্ছিল। সে ইতিমধ্যেই ফ্লোকিকে তার জন্য আরেকটা কফিন তৈরি করারও নির্দেশ দিয়ে রাখে। আর এটা তিনি কেন করেছিলেন এবং সেটার অর্থ কি তা বলার হয়তো অপেক্ষা রাখে না। এরপর চোখের পলকে এক এক করে 1 মাস কেটে যায়। একদিন ওডো শহরের টাওয়ারে দাঁড়িয়ে ভাইকিংসদের শিবিরের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে, কেন ভাইকিংসদের সব দেওয়ার পরেও তারা এখনো চলে যাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নিয়ে নিজেই গিয়ে বিষয়টা এবার সে জানার চেষ্টা করবে। পরের দিন ভাইকিং শিবিরে পৌঁছে ওডো সরাসরি তাদের জিজ্ঞাসা করে, আমরা ইতিমধ্যেই তোমাদের সোনা দিয়েছি, কিন্তু এখনো তোমরা চলে যাচ্ছ না কেন? এরপর ওডো ঘরে ঢুকে দেখতে পায় র্যাগনার বিছানায় শুয়ে আছে। এ সময় বিয়র্ন ওডোকে বলে, আমার বাবার আরও 2টো অনুরোধ আছে আপনার কাছে। তিনি তার মৃত্যুর পর একটা খ্রিস্টীয় অন্ত্যেষ্টিক্রিয়া চান। যদি এটি করা না হয় তাহলে ভাইকিংসরা এখান থেকে যাবে না। দুর্বল র্যাগনারকে দেখে এবং র্যাগনারের ধর্মান্তরিত হওয়ার কথা চিন্তা করে ওডো র্যাগনারের অনুরোধে রাজি হয়। সেদিন রাতে ভাইকিংসদের ক্যাম্পে দুঃখের সুর বেজে ওঠে। বিয়র্ন আগুনের পাশে বসে নীরবে কাঁদতে শুরু করে। এমনকি শহরের দেয়ালে থাকা প্যারিসের সৈন্যরাও ভাইকিংসদের দুঃখ অনুভব করতে পারছিল। র্যাগনার কফিনে শান্তিতে শুয়েছিলেন, আর বিয়র্ন সেই কফিনের ঢাকনা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকা লোকদের বলে তারা র্যাগনারের সাথে চাইলে কথা বলতে পারে এবং তাদের সে সত্যিকারের অনুভূতিগুলো তার সাথে প্রকাশ করতে পারে। র্যাগনারকে বিদায় জানাতেই সেদিন প্রথমে এসেছিল তার প্রাক্তন স্ত্রী ল্যাগার্থা। ল্যাগার্থা বলেছিল সে সবসময় র্যাগনারকে ভালোবাসত এবং এখনো বাসে। আসলে এই দুঃখের পরিস্থিতিতে ল্যাগার্থা তার সত্যিকারের অনুভূতিগুলো বিনা দ্বিধায় প্রকাশ করতে পারছিলেন। ল্যাগার্থার পরে আসে রোলো। সে বলে সবসময় সে র্যাগনারকে ঘৃণা করত। শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত র্যাগনারকে নিয়ে সকলে গর্ব করত এবং এ কারণে তার নিজেকে অপ্রয়োজনীয় মনে হতো তার কাছে। সেদিন রোলো আরও বলেছিল যে র্যাগনার একজন সাধারণ নশ্বর মাত্র। তো এরপরে সবশেষে আসে ফ্লোকি। সে সবসময় র্যাগনারকে অনুসরণ করত। ফ্লোকি তাকে একই সাথে ভালোবাসত আবার ঘৃণাও করত। র্যাগনারই তার যুদ্ধের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। একই সময় র্যাগনার নর্স দেবতাদের সাথে বিশ্বাসঘাতকতাও করেছিল, আর যে বিশ্বাসকে ফ্লোকি তার জীবন দিয়ে রক্ষা করতে চাইত। তো পরের দিন সকলের বিদায়ের মধ্য দিয়ে র্যাগনারের কফিন প্যারিস শহরের ভিতরের হল ঘরে নিয়ে আসা হয়। প্যারিসের রাজা এবং মন্ত্রীরা সবাই তখন হলটিতে উপস্থিত ছিলেন। তারা র্যাগনারের জন্য একটা বিশাল খ্রিস্টীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করেছিল। কিন্তু ঠিক সেই সময়ে সবচেয়ে চমকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটে। হল ভর্তি লোকের চোখের সামনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। র্যাগনার কফিন থেকে হঠাৎ লাফিয়ে বেরিয়ে আসে এবং তার হাতে থাকা একটা ছুরি চার্লসের গলায় চেপে ধরে। একই সময়ে কফিন বহনকারী ভাইকিং যোদ্ধারা কফিনের ভেতরে লুকিয়ে রাখা অস্ত্রগুলো বের করে সবার দিকে তাক করে। তারা রাজকন্যা এবং অভিজাতদের মুখোমুখি হয়ে তাদের জিম্মি করে ফেলে। এ সময় সেই পুরোহিত যে র্যাগনারকে ধর্মান্তরিত করেছিল সে তাকে নরকে যাওয়ার অভিশাপ দিতে শুরু করলে র্যাগনার লোকটার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এই দৃশ্যটা চার্লসকে হতবাক করে দিয়েছিল। চার্লস আসলে কখনোই কল্পনা করেনি ধূর্ত র্যাগনার নিজের মৃত্যুর ভান করে প্যারিসের রাজপ্রাসাদে অনুপ্রবেশ করবে। তবে গিসলা কিন্তু র্যাগনারের ভয়ে ভীত হননি। তিনি তার বাবাকে শান্ত করার জন্য চেষ্টা করতে ছুটে যান তার কাছে, কিন্তু র্যাগনার এবার তার গলা চেপে ধরে এবং শেষ পর্যন্ত তাকে জিম্মি করা হয়। র্যাগনার এবং তার সঙ্গী যোদ্ধারা গিসলাকে নিয়ে শহর থেকে বেরিয়ে আসে, আর এদিকে ভয়ে চার্লস অজ্ঞান হয়ে যায়। ভাইকিংসরা যখন সেতু করিডোরে এসে পৌঁছায় তখন র্যাগনার তার লোকদের শহরের গেটের ড্রব্রিজের দড়ি কেটে ফেলার নির্দেশ দেয়। আর এর অর্থ হলো ভাইকিংসরা সরাসরি আক্রমণ করতে পারবে এবং কোনো বাধা ছাড়াই প্যারিস শহরের ভেতরে প্রবেশ করতে পারবে। দেখা যায় তার নির্দেশে লোকেরা শহরের গেটটা খুলে দেয়, আর ভাইকিং যোদ্ধাদের একটা বিশাল ঢেউ আগে থেকেই গেটের বাইরে অনেকদিন ধরে অপেক্ষা করছিল। তারা ভেতরে ঢুকতে শুরু করে, কিন্তু মাঝপথে র্যাগনার হঠাৎ গিসলাকে ছেড়ে দেয়।
কিন্তু গিসলা র্যাগনারের এই অদ্ভুত আচরণ ঠিক মেনে নিতে পারছিল না। তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং নাড়াচাড়া করতেও ভুলে যায়। তার হৃদয়ে ভাইকিংসরা ছিল একদল রাক্ষস যারা চোখের নিমিষে মানুষ হত্যা করে। কিন্তু এই মুহূর্তে এই বর্বরদের সম্পর্কে তার ধারণা কিছুটা বদলে গিয়েছিল। শহরের গেটে বিয়র্ন তার হাত নাড়লে ভাইকিংসরা নেকড়ে বাঘের মতো প্যারিস শহরের দিকে ছুটতে শুরু করে। আর ঠিক এভাবেই র্যাগনারের লোকেরা প্যারিসের গেট ভেঙে একজন সৈন্যর প্রাণহানি না ঘটিয়েও প্যারিসের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয়। সবাই ভেতরে প্রবেশ করলে দুর্বল র্যাগনার বাইরে বেরিয়ে আসে এবং সেই মুহূর্তে পরম এক স্বস্তিতে তার ছেলের কোলে লুটিয়ে পড়ে। র্যাগনারকে মৃতাবস্থা থেকে ফিরে আসতে দেখে ল্যাগার্থার, রোলো এবং ফ্রোকি বুঝতে পারছিল না এটা আসলে কি হলো তাদের সাথে। এই প্রতারিত হওয়ার কারণে তারা খুশি হবে নাকি রাগ করবে র্যাগনারের উপরে। কিন্তু ফিরে আসার পর র্যাগনার বিষয়টা তাদের কাছে খোলাসা করে। ওদিকে ভাইকিংসরা শহরের ভেতরে ঢুকে সর্বত্র আগুন ধরিয়ে দিতে থাকে। সেই সাথে হত্যা এবং লুটপাট শুরু হয়। লুণ্ঠনের এক দফা শেষ হলে তারা দ্রুত চলে আসে সেখান থেকে। সেই মুহূর্তে চার্লস এত ভয় পেয়ে গিয়েছিল যে সে তখন শূন্য চোখে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ওডো যখন শুনতে পায় ভাইকিংসরা লুটপাটের পর চলে গিয়েছে, তখন চার্লস ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওদিকে ক্যাম্পে ফিরে সবাই র্যাগনারের মৃত্যুর ভান করার কারণে তার উপরে ক্ষুব্ধ হয়। র্যাগনার যখন কফিনে মৃত্যুর ভান করে শুয়েছিল, তখন অনেকেই তারা ভীষণ আবেগী হয়ে র্যাগনারের সাথে কথা বলছিল। তাই বিষয়টা তাদের অনুভূতিতে আঘাত করেছে বলেই তারা র্যাগনারকে বলে। তবে তাদের মধ্যে শুধুমাত্র বিয়র্নই র্যাগনারের এই কৌশল সম্পর্কে আগে থেকে জানত। কারণ একটু আগের একটা সিনের কথা যদি আপনাদের স্মরণে থাকে তবে দেখবেন সেদিন র্যাগনার বিয়র্নকে একা ডেকে নিয়ে কিছু কথা বলেছিল। আসলে সেদিন সে তার ছেলেকে তার এই পরিকল্পনার কথাই জানিয়েছিল। তো বিয়র্ন এটা স্বীকার করার পর সবাই তার উপরে চড়া হয়। কিন্তু সে শুধু তাদের বলে বাবার আদেশ অনুসারে সে শুধু কাজ করছিল। রাজার আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যত যাই হোক, অন্তত প্যারিসে ঢোকার জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করেছিল একাধিকবার, সেটা শেষ পর্যন্ত অর্জিত হয়েছিল তাদের। তো এরপর সবাই যখন আর কিছু বলল না, তখন বিয়র্ন তার বাবার আরেকটা আদেশ সকলকে বলতে শুরু করে। বিয়র্ন বলে আগামীকাল তারা কাট্টেঘাট প্রণালীতে তাদের নিজের ভূমিতে ফিরে যাবে এবং পরের বসন্তে আবার লুটপাট করার জন্য তারা প্যারিসে ফিরে আসবে। তবে ভবিষ্যতে যাতে কোনো প্রকার ঝামেলা না হয় সেজন্য এখানে র্যাগনার কিছু লোক রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আপাতত এখানে ছোট পরিসরে হলেও একটা ভাইকিংস ক্যাম্প স্থাপন করা হবে এবং এই ক্যাম্প বা জায়গাটা রক্ষা করার জন্য তাদের একজন নেতাকেও থাকতে হবে। এক্ষেত্রে তার বাবা র্যাগনার তার ভাই রোলোকে এই দায়িত্ব অর্পণ করেছেন। তার কথায় রোলো অবাক হলেও সে কিন্তু থেকে যেতেই চেয়েছিল। আর কারণটা ছিল খুবই স্পষ্ট। রোলো দেখতে চেয়েছিল যে দ্রষ্টা তার এবং রাজকুমারীর বিবাহের যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন সেটা আসলেই বাস্তবায়ন হয় কিনা। অন্যদিকে ভাইকিংসরা তখনও চলে যায়নি জানতে পেরে চার্লস প্রতিদিন ভীষণ চিন্তায় থাকতেন এবং গভীরভাবে শঙ্কিত বোধ করতেন। তিনি অনুভব করতে পারছিলেন আগামী বছরের সংকট সমাধানের জন্য তার কিছু অন্তত একটা করা উচিত। অর্থাৎ বোঝাই যাচ্ছিল রাজা চার্লসের কাছে র্যাগনারের ভাবনার পুরো বিষয়টা অবগত করা হয়েছিল এবং রোলোর সাথে তার কন্যার বিবাহের বিষয়টাকেও তাকে বলা হয়েছিল। ফলে রাজা চার্লস রাজকুমারী গিসেলাকে রোলোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। প্যারিসে স্থায়ীভাবে শান্তি স্থাপনের বিনিময়ে রোলোর সাথে তার মেয়ের বিয়ে দিতে সম্মত হয়েছিলেন কিং চার্লস। কিন্তু বাবার সিদ্ধান্ত জানার পর গিসলা এটার তীব্র বিরোধিতা করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। এরপর রাজা তার এক দূত পাঠিয়ে একদিন রোলোকে তার রাজসভায় ডেকে নিয়ে আসেন এবং তাকে জমি এবং উপাধি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সে সময় গিসলা রোলোর মুখের উপরে তাকে নানাভাবে অপমান করে এবং রাগ করতে শুরু করে। এতে সে ভেবেছিল রোলো হয়তো তার উপরে রাগ করে চলে যাবে, কিন্তু ফল হয় উল্টো। দেখা যায় রোলোর মুখে বিরল একটা হাসি ফুটে উঠেছে। আপনি হয়তো রোলোর এই হাসির অর্থটা ঠিক বুঝতে পারেননি। আসলে রাজার উদ্দেশ্য ছিল তার মেয়ের সাথে রোলোর বিয়ে দেওয়া হলে সে তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং প্যারিসকে ভাইকিংসদের আক্রমণ প্রতিহত করতে সাহায্য করবে। কিন্তু রোলোর এই ঠান্ডা হাসির উৎস এবং উদ্দেশ্যটা ঠিক কি সেটা আমরা ভবিষ্যতে দেখব। চার্লস রোলোকে স্বাগত জানাতে প্রাসাদে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, কিন্তু গিসলা সবার সামনে আবারও রোলোকে তার মুখের উপরে তিরস্কার করার কারণে রাজা এবার একটু চিন্তায় পড়ে যান। কিন্তু দেখা যায় রোলো এই উগ্র মেজাজের মহিলাদেরই বেশি পছন্দ করত। রাজকুমারী গিসলার মধ্যে রোলোর ল্যাগার্থার ছায়া দেখতে পেয়েছিল। রোলো ল্যাগার থেকে প্রথম থেকেই তার নিজে করে চাইত, কিন্তু ভাইয়ের স্ত্রী হওয়ার কারণে সে তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তো এখানে কি হতে চলেছিল সেটা আমরা সিজন 4-এ দেখব।
ওদিকে ফেরার পথে জাহাজে র্যাগনার একদিন ফ্লোকিকে ডেকে নেয় তার কাছে। ফ্লোকি কাছে এসে দাঁড়ালে র্যাগনার সরাসরি ফ্লোকির দিকে তাকিয়ে কিছু কথা বলে, কিন্তু ফ্লোকি শুধু তার দিকে চুপচাপ করে তাকিয়েছিল। আসলে র্যাগনারের হিংস্র দৃষ্টি সে ইতিমধ্যেই পড়ে ফেলেছিল এবং ফ্লোকি হয়তো বুঝতে পেরেছিল তার জন্য পরবর্তীতে ঘাটতে কি অপেক্ষা করছে। র্যাগনারের এই স্বদেশে ফিরে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভাইকিংস সিজন 3 গল্প। কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করেছিলাম পুরো সিরিজটা দেখতে গিয়ে, বেশিরভাগ টিভি সিরিজের ক্ষেত্রে প্রথম দিকে প্রচণ্ড উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হতে হতে সেটার জৌলুসটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু এই ভাইকিংসের ক্ষেত্রে এটা হয়েছে উল্টো। কারণটা এখানে বলে আর স্পয়লার দিতে চাচ্ছি না, আপনারা সামনে দেখতে পাবেন। সামনের যে অবশিষ্ট 3টা সিজন রয়েছে এর প্রতিটাই প্রচণ্ড রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরপুর। সো কথার কথা বলছি না এবং আপনারা দেখতে পাবেন। তাই নোটিফিকেশন বেলটা চেপে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, কারণ খুব শীঘ্রই আসছে পরের সিজনের এক্সপ্লেইন।